অন্ধকার ফাঁকা রাস্তায় বাস স্টপে দাঁড়িয়ে অপেক্ষা করছে বছর 25-এর একটি মেয়ে। দেখেই বোঝা যাচ্ছে খুবই বিরক্ত সে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর মুখে ভীষণ অস্বস্তির ছাপ নিয়ে একবার মোবাইল টিপছে আর একবার রাস্তায় দেখছে। ঘড়িতে এখন বাজে প্রায় রাত 11:30। এত রাতে রাস্তায় মানুষজনের আশা করাটা মূর্খতারই সমান। কিন্তু কি আর করার, কপালে যা থাকবে তা তো হবেই। উবেরের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছে ও। আধ ঘন্টা হতে চলল প্রায়, কিন্তু এখনো তার টিকিটারও খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে অলরেডি 5-6 বার ফোন করা হয়ে গেছে উবের চালককে, কিন্তু প্রত্যেকবার শুধু বলছে, थोड़ी देर रुक जाइए मैडम, आ रहा हूं। ঠিক এই জন্যই নাইট ডিউটি করতে চায় না ও। কিন্তু কপালে ওর সেটাই জোটে যেটা ও চায় না। হাতের ফোনটা কেঁপে উঠতেই রাস্তা থেকে চোখ সরিয়ে ফোনে তাকাতেই দেখতে পেল ঈশিতা কলিং। হ্যাঁ হ্যালো, কি হয়েছে ইস্যু? আরে ইয়ার, কোথায় তুই? 12টা থেকে ডিউটি তোর আর আমার। ইটস অলরেডি 11:30, চেক ইন টাইম 11:45। তুই জানিস তো সবটা। সরি বেবি, রাগ করিস না। আরে আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, উবেরটা শালা এখনো আসছে না, মরণ দশা। হোয়াট? তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুই পৌঁছাতে পারবি তো ঠিক টাইমে? আরে আই ডোন্ট নো, রাস্তায় একটা ট্যাক্সিও নেই যে চলে যাব। ওয়াও, গ্রেট। ডক্টর সোহিনী গুপ্তর নাকি এই দশা? ওকে ফাইন, তুই সাবধানে আয়, আমি দেখছি। ফোনটা রেখে দিয়ে রাস্তায় দুবার পা ঠোকে সোহিনী। আজ আসুক উবেরটা, আচ্ছা করে মজা দেখাবো, বুঝিয়ে দেব কার সাথে পাঙ্গা নিয়েছে। ভাবনার মাঝেই সামনে থেকে গাড়ির হর্ন পেতেই দেখে উবেরটা এসে দাঁড়িয়েছে। চোখ দুটো বড় করে প্রায় তিগড়ে গেল সেদিকে। ড্রাইভারকে কিছু বলতে না দিয়েই হরহর করে বলতে শুরু করলো, এই যে মশাই, তখন থেকে তো থোড়ি রুক যাইয়ে করে আধ ঘন্টা পার করে দিলেন। কি ব্যাপার বলুন তো আপনার? अरे अरे मैडम मैडम प्लीज 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 सॉरी सॉरी, हमको माफ कर दीजिएगा। थोड़ा काम पड़ गया था ना, इसलिए चिल ना, बैठिए आप बैठिए। আরে কি চিলশকুন করছেন? আমি যে তখন থেকে দাঁড়িয়ে আছি সে হুঁশ আপনার আছে? আমার আজ নাইট ডিউটি, 12টা থেকে শুরু, আর এখন কটা বাজে দেখুন। আমি হসপিটালে পৌঁছবো কখন? সরি ম্যাডাম, বকবেন না প্লিজ। আরে উনি তো সরি বলছেন, আর বারবার করে ওনাকে বকাবকি করবেন না। আসলে দোষটা ওনার না, দোষটা আমার। মৃদু হাসির সাথে পেছন থেকে কথাগুলো ভেসে আসতেই সোহিনী সেদিকে তাকালো। একটা ছেলে, বছর 28-30 হবে, পেছনের সিটে বেশ আয়েশ করে বসে থাকতে দেখে সোহিনী চোখ বড় বড় করে অবাক হয়ে উঠে বলল, আপনি মশাই ভূতচোদ নাকি? কোথা থেকে টপকালেন? এতক্ষণ তো ছিলেন না। আমি প্রথম থেকেই ছিলাম, আপনি এতটাই ঝগড়াতে মশগুল ছিলেন যে দেখতে পাননি। ও তাহলে মানুষ। সোহিনী একবার ছেলেটির গায়ে চিমটি কাটল। এক মিনিট, কিন্তু আপনি এই গাড়িতে কেন? এটা তো আমি বুক করেছি। সোহিনী সন্দেহের চোখে তাকালো, কিন্তু এবার উত্তর এলো ড্রাইভারের থেকে। एक्चुअली सर का गाड़ी खराब हो गया था, इसलिए मैंने लिफ्ट दे दिया सर को। ভালো, কিন্তু হাম ক্যা করেগি, নাচেগি? আরে এত রাতে গাড়ি কোথায় পাবো আমি? সোহিনীর এমন হাফ হিন্দি মেশানো বাংলা শুনে দুজনেই মুখ টিপে হাসছে। শেয়ারে চলে যাব আমরা, হাফ ভাড়া আপনি দেবেন আর হাফ আমি। ছেলেটার কথা শুনে ভ্রু দুটো বেশ কুঁচকে গেল সোহিনীর। এ ছেলে বলে কি, এত রাতে নাকি দুজন অপরিচিত ছেলের সাথে এক গাড়িতে যাব?
যদি কিছু করে বসে? বিশ্বাস নেই বাবা এখনকার ছেলেপুলেদের। ছেলেটা সোহিনীর মনের কথা বুঝেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো ওর। সোহিনী দুকদম পিছিয়ে গেল। ভয় পাচ্ছেন? ভাবছেন কিছু করে দেব? তা এত রাতে আমার মতো একটা মেয়ের পক্ষে সেটাই কি স্বাভাবিক নয়? তবে আমি মানুষটা কিন্তু অমন নই। দেশকে রক্ষা করি, আর একজন নারীকে রক্ষা করতে পারবো না? উত্তরটা শুনে মনে মনে খুশি হলেও সোহিনী মুখ নিচু করেই দাঁড়িয়েছিল। ছেলেটি আরো একটু এগিয়ে এসে সোহিনীর কানে ফিসফিস করে বলল, ভেবে দেখুন ম্যাডাম, আমার সাথে যাবেন নাকি ভূতেদের সাথে এখানেই কাটাবেন? কথাটা শুনেই একটা শুকনো ঢোক গিলে আর চোখে একবার ভালো করে চারপাশ দেখে নিল সোহিনী। যত বড় ডাক্তারিও হোক না কেন, ছোটবেলার সেই ভূতের ভয় আজও যায়নি ওর। তাই বেশি কিছু না ভেবে টুক টুক করে গাড়ির দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ল। ছেলেটিও সোহিনীর অবস্থা দেখে মৃদু হেসে গাড়িতে বসে দরজা লক করে দিয়ে ড্রাইভারকে বলল, চলুন দাদা। রাম 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 রাম। পাশ থেকে বিড়বিড় করে আওয়াজটা আসছে শুনে ছেলেটা মুখ ঘুরিয়ে দেখে সোহিনী নিজের গলার শিব ঠাকুরের লকেটটা চেপে ধরে রাম 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 বলে চলেছে। বলছি, যার ছবি ধরে যাদের থেকে বাঁচার জন্য রাম নাম করছেন, তার চেলা চামুন্ডারাই কিন্তু তারা, মনে থাকে যেন। ছেলেটির মনে হলো কথাটা শুনে সোহিনীর মুখটা যেন ভয়ে আরো ছোট হয়ে গেল। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে বাইরের দিকে সোহিনী তাকে আবার বিড়বিড় করতে লাগলো। কি অসভ্য ছেলে রে বাবা! দেখছিস যে ভয় পাচ্ছি, তারপরও সেই এক কথা, ছুঁচো কোথাকার। বলছি, এবার কি বিড়বিড় করছেন? মুখ টিপে হাসি চেপে কোনো রকমে বলল ছেলেটি, আচ্ছা, আপনার নামটা কি? উল্টো দিক থেকে ওর প্রশ্নের উত্তরে যে পাল্টা প্রশ্ন আসবে, তাও এমন একটা প্রশ্ন, এটা আশা করেনি সে। বলি, আপনার নামটা কি? কানে কম শোনেন নাকি রাতকালা, কোনটা? ঋষি গোস্বামী। কোনো রকমে আমতামতা করে জবাব দিল ছেলেটা। ও আচ্ছা। একটু সুরটা বেশি টেনেই মুখটা ঘুরিয়ে বসলো সোহিনী। মিনিট পাঁচেক পর ওর হাতে কেউ দুবার আঙুল দিয়ে ডাকতেই ও পাশ ফিরে দেখলো ঋষি কিছু বলার জন্য সবে মুখ খুলেছে। কিন্তু সোহিনী ওর দিকে এমনভাবে তাকালো যে বেচারা দুবার ঢোক গিলে সোজা হয়ে বসে বারবার সোহিনীর দিকেই তাকাতে লাগল। শেষে থাকতে না পেরে মিনমিন গলায় বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। সোহিনী ওর দিকে আর চোখে তাকিয়ে উত্তর দিল, আচ্ছা, বলছিলাম কি যে রাতকানা তো শুনেছি, কিন্তু এই রাতকালাটা কি বস্তু? সেটা আপনার না জানলেও চলবে। मैडम हॉस्पिटल आ गया, कौन से गेट पर रुकेंगी आप? সোহিনীর কথা শেষ হতে না হতেই ড্রাইভার বলে উঠল, আমার মাথায়। বলেই ও পার্স থেকে টাকাটা বের করতে লাগলো। आए क्या? ওর কথা শুনে ড্রাইভার লোকটি পেছনে ঘুরে তাকিয়ে আছে, আর পাশে বসে থাকা ঋষির বিষম লেগেছে। ও বেচারা কাঁদতে শুরু করেছে। আরে ষাট ষাট ষাট, এই নিন জলটা খান। নিজের ব্যাগ থেকে জলটা বের করে এগিয়ে দিল ঋষির দিকে, আর পাশে বসে ঋষির পিঠে হাত বোলাতে লাগলো, মাথায় ফু দিতে লাগলো। मैडम ये आपका डॉक्टरी का टेक्निक है क्या? ড্রাইভার অবাক চোখে সোহিনীর কীর্তি দেখে কথাটা বলে উঠলে ঋষি আরো একবার বিষম খেল। এই মশাই, আপনি থোড়ি চুপ ব্যাট থাকুন, বেশি বকছে। ড্রাইভারের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে কথাটা বলে ঋষির দিকে ফিরে বলল, কমেছে কাশি? নিন, এইবার লক্ষ্মী ছেলের মতো বাড়ি যান। আর হ্যাঁ,
আপনার আমি দিয়ে দিয়েছি, চিন্তা করবেন না। বলেই মুচকি হেসে জলের বোতলটা ছো মেরে ঋষির হাত থেকে নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। ঋষি মুচকি হেসে ওর যাওয়ার দিকেই তাকিয়ে আছে, কিন্তু হঠাৎই সোহিনী হসপিটালের দিকে ছুটতে শুরু করলো। ঋষি তৎক্ষণাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:10। ও, সেই জন্যই ম্যাডাম ছুটছেন এইভাবে। গাড়িটা ততক্ষণে চলতে শুরু করে দিয়েছে ধীরে ধীরে। হঠাৎ পাশের সিটে চোখ পড়তেই একটা কার্ডের মতো জিনিস হাতে তুলে নিল ঋষি। আরে, এটা তো মেয়েটার আইডি কার্ড। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে কোথায় কে। এই কয়েক সেকেন্ডের মধ্যেই সোহিনী এমন দৌড়েছে যে পগার বার, কিন্তু ও গেছে কোথা দিয়ে বা কোন দিকে সেটা একটুও বুঝতে পারল না ঋষি। লুকিং গ্লাসে ঋষির চিন্তিত মুখটা দেখে ড্রাইভার বলল, कुछ हुआ क्या सर? ঋষি আইডি কার্ডটা পকেটে রেখে মাথা নাড়িয়ে বলল, নেহি, তুম চালো। বেশ কিছুদিন পরের কথা। এই কদিনে ঋষির সাথে সোহিনীর তেমন দেখা সাক্ষাৎ হয়নি। অবশ্য এটা বললে ভুল হবে, কারণ ঋষি সোহিনীর অজান্তেই হসপিটালে এসে ওকে লুকিয়ে দেখে যেত। সোহিনীর মুখটা দিনে অন্তত একবার না দেখলে ওর কেমন যেন অস্থির লাগতো নিজেকে। তাই তো ছুটে চলে আসতো এখানে বারবার। মা, ও মা, মা আমি আসছি। সোহিনী দৌড়ে বেরিয়ে এসে স্কুটিটাকে টেনে বার করলো। আরে আরে, খেয়ে তো যা। পেছন থেকে মল্লিকা দেবী ধমক দিয়ে ওঠেন, না মা, তুমি খেয়ে নাও, আমি আর খাবো না, বাইরে খেয়ে নেব। স্কুটির হেলমেট পরতে পরতে কথাটা বলি সোহিনী হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এই মেয়েটার যে কি হবে না, আমি এক জ্বালায় পড়েছি। মল্লিকা দেবী বিড়বিড় করে কথাগুলো বলে ওর যাওয়ার দিকে একবার তাকিয়ে ঘরে ঢুকে গেলেন। বিকেলের দিকে হসপিটাল থেকে বেরিয়ে সোহিনী স্কুটি ছোটালো খাবারের দোকানের দিকে। পেছন থেকে ঈশিতা তখন চিৎকার করছে, শয়তান মেয়ে, দাঁড়া বলছি, আমায় নিয়ে যা। তুই ভাগ এখান থেকে, আমার পেটে এখন ছুঁচো দৌড়চ্ছে। সকাল থেকে না খাওয়া, আগে ওগুলোকে শান্ত করি, তারপর তোর কথা ভেবে দেখবো। স্কুটি চালাতে চালাতেই চেয়ে চেয়ে উত্তর দিল সোহিনী, আর ওদিকে রাগে ফোঁস করতে লাগলো ঈশিতা। সোহিনীর স্কুটি এখন জ্যামে আটকে আছে। হঠাৎ ওর চোখ পড়ল পাশের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ঋষির ওপর। ভ্রু কুঁচকে খানিকক্ষণ ভালো করে ওকে দেখে মনে মনে বলে উঠল, আরে, উনি এখানে কি করছেন? তারপর সব গাড়িগুলোর থেকে নিজের স্কুটিটাকে বাঁচিয়ে হাঁটিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। ঋষি তো দূর থেকে আগেই সোহিনীকে দেখে পেছনে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়েছে। সেদিনের পর সোহিনীকে দেখলেই ওর ভয় লাগে, কি জানে কখন আবার কি না কি বলে বসে। সোহিনী ঋষির হাত নেড়ে ডুবা ডাকলে ঋষি আঁট চোখে একবার ওর দিকে তাকিয়ে শটান সামনে ঘুরে বলে, এই কি আপনি আমাকে এইভাবে ডাকছেন কেন? সোহিনী কিছুক্ষণ ভ্রু কুঁচকে ঋষির দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করল। তারপরই বলল, আপনার বোধ হয় শর্ট টাইম মেমোরি লস হয়, তাই না? না হলে তো এত ভুলে যাওয়ার রোগ বোধ হয় আমারও নেই। তারপর কিছু একটা ভেবেই আবার বলে ওঠে, আচ্ছা, আপনি ছোটবেলায় ব্রাহ্মী শাক খেয়েছিলেন? ঋষির চোখ দুটো প্রায় ঠেলে বেরিয়ে আসার জোগাড়। উঠে আসুন গাড়িতে। মানে? প্রশ্নটা শুনে সোহিনী ওর দিকে এমন ভাবে তাকালো যে ঋষি আমতা আমতা করে বলল, না মানে কোথায় যাব? সোহিনী মুখটা গম্ভীর করে হাত দুটো মুড়ে একটা কিলার লুকে ঋষির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, প্রথমে আপনাকে কিডন্যাপ করব, তারপর আপনার বাড়িতে মুক্তিপণের জন্য ফোন করব, তারা মুক্তিপণ দেবে, কিন্তু তবুও আমি আপনাকে ছাড়ব না। আপনার ফ্যামিলি অস্থির হয়ে উঠবে আপনার খোঁজ পাওয়ার জন্য। তখন আমি আপনার কিডনি, হার্ট সব বিক্রি করে আপনার ডেড বডিটা বাড়িতে পাঠিয়ে দেব, বুঝলেন?
সোহিনীর এমন কথা শুনে ঋষি থতমত খেয়ে গেল। একটা ঢোক গিলে মনে মনে বলতে লাগলো, নিজের খাল তুমি নিজেই কেটে ছড়িয়েছি। এবার যেটা বলছে সেটা না শুনলে তোমার গর্দান চলে যাবে, তাই যেটা বলছে চুপচাপ সেটা শুনে চলো। ঋষি মাথাটা একবার ঝাড়া দিয়ে চুপচাপ সুরসুর করে বাধ্য ছেলের মতো সোহিনীর কাছ থেকে হেলমেটটা নিয়ে স্কুটিতে উঠে বসল। মিনিট 15 স্কুটিতে আসার পর একটা খাবারের দোকানের সামনে সোহিনী গাড়ি থামালে ঋষি মিনমিনে গলায় জিজ্ঞেস করে, এখানে কেন এলাম? সোহিনী ঋষির অবস্থা দেখে মুচকি হেসে বলল, আপনাকে মারার জন্য। হ্যাঁ? তখন থেকে সোহিনী ওর কথার উল্টো পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। বেচারি খুব রাগ হচ্ছে। আর ওই বাকি কি সব প্রশ্ন করছে। মানুষ খাবারের দোকানের সামনে নিশ্চয়ই খেতেই আসবে। উফ, সত্যি বাবা। নিজেই নিজের কপাল চাপড়ে সোহিনীর পেছন পেছন দোকানে গিয়ে ঢুকল। খাবারের অর্ডার দিয়েছে 10 মিনিট মতো হলো। ঋষি ভালো মতোই বুঝতে পেরেছে সকাল থেকে ম্যাডাম কিছু খায়নি, তাই মেজাজ অমন তিরিক্কি হয়ে রয়েছে ওনার। নিন নিন, শুরু করুন, আমার মুখটা পরে দেখলেও চলবে। সোহিনীর কথায় ঘোর ভাঙে ঋষি। খাবার যে চলে এসেছে নিজের ভাবনার মধ্যে সেটাও বুঝতে পারেনি। এমনিতেই ওর তেমন খাবার ইচ্ছে ছিল না, কিন্তু সোহিনীর মুখের হাসিটা ওর কাছে সবচেয়ে আগে। যদি এটার জন্য সোহিনী একটু খুশি হয় তো হোক না। চামচে খাবারটা তুলে সবে মুখে ঢোকাতে যাবে এমন সময় উল্টো দিক থেকে আসা দাদা ভাই আওয়াজটাতে মুখ তুলে তাকে দেখে চমকে উঠল। দাদা ভাই? ঋষির সামনের দিকে তাকিয়ে চোখ কপালে ওঠার জোগাড়। সোহম পিঠে ব্যাগ নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। চোখটা একবার সোহিনীর দিকে যেতেই সোহিনীও ড্যাব ড্যাব করে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। হাত থেকে কাঁটা চামচটা ঠক করে প্লেটের ওপর পড়ে গেল ঋষি। এবার কি হতে পারে মনে করে একটা শুকনো ঢোক গিলল। কিরে দাদা ভাই, তুই এখানে? সোহম বেশ অবাক হয়েছে ঋষিকে এখানে দেখে। ঋষির কথাটা শুনে একটা বোকা বোকা হাসি দিল। এই তো একটা বন্ধুর সাথে এসেছি। বন্ধু? তোর এখানে কোনো বন্ধু আছে নাকি? কই, আমি তো জানতাম না। সোহম সন্দেহের চোখে তাকালো ঋষির দিকে। ঋষির কিছু বলে ওঠার আগেই সোহিনী ওপাশ থেকে গড় গড় করে বলতে শুরু করলো, আরে উনি বন্ধু মানে আমার কথা বলছেন। আমি সোহিনী। এই কদিন আগেই ওনার সাথে আলাপ হলো। আমি আর উনি একই উবের করে যাচ্ছিলাম। আমি হসপিটালে আর উনি বাড়িতে। তারপর আমার আইডি কার্ড ওনার কাছে থেকে গেছিল। উনি ফেরতও দিতে এসেছিলেন হসপিটালে। সেই থেকেই বন্ধুত্ব। আজ দেখা হলো অনেক দিন পর, তাই ধরে বেঁধে এখানে নিয়ে এসেছি। প্রথমে তো আসতেই চাইছিল না, তারপর তো ভয় দেখিয়ে নিয়ে আসলাম। কথাগুলো শুনে ঋষির অলরেডি মাথায় হাত পড়ে গেছে। এই মেয়ে মুখে লাগামও দিতে পারে না নাকি? সোহম ঋষির দিকে এমন ভাবে তাকালো যার মানে করলে এই দাঁড়ায়, তুই আজ বাড়ি চল, তোর হচ্ছে। ঋষি এতক্ষণে বুঝে গেছে এই খবর বাড়িতে এক্ষুনি দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আর মা বাবা জানতে পারলে এবার উঠে পড়ে লাগবে বিয়ে দেওয়ার জন্য। হাই, আমি সোহম, ঋষির ভাই। সোহম মুচকি হেসে সোহিনীর দিকে হাতটা বাড়িয়ে দিল। ও আচ্ছা, তো বসো না, দাঁড়িয়ে কেন? নাকি তোমাকেও তোমার দাদার মতো ভয় দেখাতে হবে? সোহিনী হাত মিলিয়ে কথাগুলো বলতেই ঋষি আবার একবার বিষম খেল। ওই দেখুন, আবার বিষম খাচ্ছেন। সেদিন এই জন্যই আমার আইডি কার্ডটা হারিয়েছিল। সোহিনী রেগে ধমকে বলে ওঠে, না ঠিক আছে, তোমরা খাও, গল্প করো, আমিও আমার বন্ধুদের সাথে এসেছি। সোহম মুচকি হেসে বলে ওঠে, চলো ওঠো, আবার পরে খেও। ঋষি কোনো রকমে জল খেয়ে নিজেকে সামলে বিল মিটিয়ে সোহিনীর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে এলো। তবে যাওয়ার আগে সোহমের দিকে তাকিয়ে দেখে ও চোখগুলো ছোট ছোট করে ওর দিকেই তাকিয়ে আছে। আব তো তুই গয়া রে দাদা ভাই, আমাদের হাত থেকে আজ আর বাঁচতে পারবি না তুই, অনেক হয়েছে।
সোহম মনে মনে কথাগুলো ভেবে ফোন লাগালো বাড়িতে। হ্যালো মা, জানো তো এই বাবু, বল না রে, মেয়েটা কেমন? তনুজা দেবী ঋষির পেছন পেছন ঘুরছেন আর ঋষি ওর লাগেজ প্যাক করছে। দেবেশবাবু বলে ওঠেন, হ্যাঁ রে, মেয়ে চাকরি করে তো, আজকালকার মেয়ে তো। বাবা, মেয়ে ডাক্তার। সোহম বাদাম চেপাতে চেপাতে বলে। সোহম তখন তো ফোন করে বাড়িতে সবই বলেছে, আবার বাড়ি এসে আরো ফিনিয়ে বলছে বাবা মাকে। এবার সবাই মিলে সেই জন্য ঋষির পিছনে পড়ে আছে। বলিস কি? দেবেশবাবু চোখ দুটো বড় বড় করে বলে ওঠেন, সবে এমবিবিএস শেষ করেছে। ঋষি এবার বিরক্ত হয়ে বলে ওঠে, সে ঠিক আছে, বিয়ের পর আমাদের বাড়িতে এসে বাকিটা কমপ্লিট করে নেবে। তা শোন না, কি নাম? তনুজা দেবী উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সোহিনী, বছর 25-26, উজ্জ্বল শ্যামবর্ণ, হাইট ওই 5 ফুট 4। সোহম এক নাগাড়ে বলে গেল। ভাই কি হচ্ছে এটা? ঋষি ঠোঁট উল্টে বলল, তো কি করব? তোকে সবাই জিজ্ঞাসা করছে, কিন্তু তুই তো উত্তরই দিচ্ছিস না, তাই তোর হয়ে আমি দিয়ে দিচ্ছি উত্তরগুলো। সোহম ঠোঁট বেঁকিয়ে বলল, বাবা, তুই একবার দেখেই এত কিছু বুঝে গেলি? দেবেশবাবু সোহমের দিকে অবাক হয়ে তাকান। তা আমি কি দাদার মতো কানা নাকি? সামনে একটা সুন্দরী মেয়ে বসে থাকলেও আমি চোখ বন্ধ করে থাকবো? সোহম মুখ ভাঙছে। এই, তুই তোর বাবার কথা ছাড়, শোন না, বল আর কি কি দেখলি? তনুজা দেবী এবার সোহমকে পাকড়াও করেন। মেয়ে খুব মিশুকে গো মা, আমার সাথে তো কত কথা বললো। ওর আইডি কার্ডটা নাকি দাদা ফেরত দিতে গেছিল। সোহমও বেশ ফেনিয়ে বলতে শুরু করে, সোমু, ও তোমার বৌদি হয়, তাই ওর বলে ডাকা যাবে না। দেবেশবাবু খোঁচা মারলেন। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। সোহম জিভ কাটল। আচ্ছা বাবু, তোর কাছে ওর আইডি কার্ড ছিল, আমাকে তো একবার দেখাতে পারতিস। তনুজা দেবী করুণ সুরে ঋষিকে বলল, ধুর, ওসব আইডি কার্ডের ছবি ছাড়ো, সরস্বতীকে মা কালী বানিয়ে দেয়। ওসব ছবি দেখে কিছু হবে না, তার থেকে বাবুর কাছ থেকে অ্যাড্রেস নাও, চলো ওদের বাড়ি গিয়ে কথা বলে আসি। দেবেশবাবু মুখ ভেঙচে বলে ওঠেন, বাবা কারেক্ট আছে। সোহমও তালে তাল দেয়। এই বাবু, ওর অ্যাড্রেসটা দে না। তনুজা দেবী আবার ঋষিকে চেপে ধরেন। নেই আমার কাছে, যাও তো। কি শুরু করেছো বলো তো তখন থেকে তোমরা? এদিকে তোমাদের ছেলে আজ রাতে চলে যাবে, তার কোনো হুঁশ আছে? ঋষি লাগেজটা ব্যাক করে নিচে নামিয়ে রাখতে রাখতে বলল, তা তোকে কি আমরা যেতে বলেছি নাকি? থেকে যা, কে বারণ করেছে? সোহম টোন কাটল। ভাই আমার, উপর মহল থেকে অর্ডার এসেছে বর্মা বর্ডারে যাওয়ার জন্য, না গেলে চাকরিটা আমার যাবে। ঋষি সদাহাস্য মুখে বলে ওঠে, তা গেলে যাক, তুই আমার বৌমার চাকরি করবি, ঘর মুছবি, বাসন মাজবি, যেটা তোর বাবা বিয়ের পর কোনো দিনই করেনি। তনুজা দেবী কপট রাগ দেখালেন স্বামীর ওপর। এই, পাল্টি খেয়েও না, টপিক ঘুরে যাচ্ছে গিন্নি। শোন বাবু, তুই যাচ্ছিস যা, আমরা এদিকে তোর বিয়ের আয়োজন করি। দেবেশবাবু নিশ্চিন্ত হয়ে বলে ওঠেন, ধুর বাবা, তোমাদের যা মন চাই তাই করো। ঋষি বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল।
ঋষি বেরিয়ে যেতেই 3 জন মিলে হো হো করে হেসে উঠল। তোকে যেতেই হবে মাম। মল্লিকা দেবী সোহিনীর জন্য কিছু শুকনো খাবারের প্যাকেট ট্রলিতে রাখলেন। হ্যাঁ মা, কোনো ডক্টরই যেতে চাইছে না, কিন্তু আমি যাব। সোহিনী ওর ডাক্তারের সব জিনিসপত্র লিস্ট ধরে মেলাতে বসল। মল্লিকা দেবী রেগে বলে উঠলেন, যদি কিছু হয়ে যায় তোর? কেউ যখন যাচ্ছে না তখন তোর যাওয়ারই বা কি দরকার বলতো? বাবা কোনোদিনও আমাকে পিছু হটতে শেখায়নি। মাগো, বর্মা বর্ডারে বন্যায় সব ভেসে গেছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, বিভিন্ন অসুখে। কোনো প্রপার চিকিৎসা ব্যবস্থাই নেই ওখানে। আর আমরা শুধু 4 জন জুনিয়র ডাক্তারই যাচ্ছি এতগুলো ডক্টরের মধ্যে থেকে। ঈশিতাও বাধা দিল না তোকে? না, ও জানে আমি কারোর বারণ শুনবো না। আমি যেটা ঠিক করি আমি সেটাই করি, তাই তো ও আমার সাথে যাচ্ছে। যাবার আগে বাবার সাথে একবার দেখা করবি না মাম? মল্লিকা দেবী সোহিনীর পিঠে হাত রাখে। কথাটা শুনেই সোহিনীর চোয়াল শক্ত হয়ে ওঠে। না, শুধু ওনাকে এইটুকু বলে দিও, আমি ফিরে আসার পর যেন ওনাকে পুরোপুরি সুস্থ দেখি। এতটা অভিমান নিজের বাবার ওপর? সেদিন ওই মানুষটাও তো আমার কথা শোনেনি মা, তাই তো আজকে এই অবস্থা ওনার। অভিমান রাগ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? মায়ের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো সোহিনী। সেদিন তোর বাবাও আমার কথা শোনেনি, আজ তুইও শুনছিস না আমার কথা। মল্লিকা দেবী জল ভরা চোখে চিৎকার করে বলে উঠলেন। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সোহিনী। তারপর, আমার দেরি হচ্ছে বলে ট্রলি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মল্লিকা দেবী শুধু ঝাপসা চোখে সেই দিকেই তাকিয়ে রইলেন। এই মুহূর্তে ঈশিতা, সোহিনী ও আরো 2 জন ডক্টর প্লেনে বসে আছে। সোহিনী একটা ম্যাগাজিন পড়ছে, আর ঈশিতা ঠিক ওর পাশে বসে উসখুস করছে। যা বলবি বলে ফেলিসু। সোহিনী ম্যাগাজিনের পাতাটা উল্টিয়ে ওর দিকে না তাকিয়ে প্রশ্নটা করে, কি করে বুঝলি রে আমি কিছু বলতে চাই তোকে? ঈশিতা হাসি হাসি মুখে তাকায়। না, যেভাবে তখন থেকে লাফালাফি করছিস, উচ্চিংড়েও বোধহয় তোর থেকেই শিক্ষা নেবে। সোহিনীর কথাটা শুনেই ঈশিতা একবার মুখ ভেঙচিয়ে তারপর আবার হাসি হাসি মুখ করে বলে, এই সেই হ্যান্ডুটাকে কদিন ধরে দেখতে পাচ্ছি না তোরে। এটা আবার কে? সোহিনী এবার আঁর চোখে তাকায়। আরে সেই যে তোর পিছু পিছু ঘুরঘুর করছিল কদিন ধরে। ওই হাফ লেডিস বিচুটি পাতাটাকে মনে হয় তোর খুব পছন্দ হয়েছে, তাই না? তা বলতে পারিস। শোন না, যদি কোনোদিনও তোকে বিয়ের প্রস্তাব দেয়, করবি ওকে বিয়ে? তোর মাথায় এই এত উদ্ভট কথাবার্তাগুলো আসে কোথা থেকে? পচা শাক পাতা খাওয়ায় নাকি কাকিমা তোকে? সোহিনী ম্যাগাজিনটা বন্ধ করে রাখলো। শোন না, তুই যদি বিয়ে না করিস তাহলে আমায় বলিস, আমি ওকে বিয়ে করে নেব। মেয়ের শখ কত! ওই দিকে তাকালে না তোর চোখ অন্ধ করে রেখে দেব আমি, তখন সারা জীবন কানা হয়ে ঘুরবি, বুঝলি? সোহিনী উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। 1 সপ্তাহ পর। ঋষি, তোমার বাড়ি থেকে ফোন এসেছে। একজন মিলিটারি কর্মী কথাটা বলে গেলে ঋষি ওর সামনে থাকা ল্যান্ড ফোনটা তুলে নিল।
ওদের ক্যাম্পে দুটো ফোনের ব্যবস্থা। নিজেদের ফোনে টাওয়ার থাকে না বলে সেগুলোকে বন্ধ করে জমা দেওয়া আছে হেড মিলিটারি অফিসারের কাছে। বলো মা। শোন না বাবু, জানিস সৈনির বাড়ি গিয়েছিলাম আমরা। উফ প্লিজ মা, আবার শুরু করো না তো, ভালো লাগছে না। শোন না, ওর বাবা মার তেমন আপত্তি নেই, একটু আগে ফোনে জানালো, কিন্তু ওনারা সৈনির মতামতও জানতে চান। তো আমি কি করব? কিন্তু সৈনি এখানে নেই, ওই যে তুই যেখানে গিয়েছিস সেখানেই নাকি ও গেছে। কোনো ডক্টর যেতে চাইছে না বলে ও জেদ করে গেছে, ওর মার বারণ সত্ত্বেও। হোয়াট? কি বলছো? তুমি এখানের অবস্থা জানো কিরকম? আমি তো হ্যালো হ্যালো হ্যালো। নেটওয়ার্কের সমস্যার জন্য আবার কথা কেটে কেটে যাচ্ছে তনুজাদের। এই এক সমস্যা বর্ডার এলাকার গ্রামগুলো, না ঠিকঠাক যাতায়াত ব্যবস্থা, না এখানে কিছু ঠিকঠাক পাওয়া যায়। ঋষি বাইরের দিকে তাকিয়ে দেখলেও আবার বৃষ্টি নেমেছে। কয়েকবার হ্যালো হ্যালো করে ওদিক থেকে শুধু হিংটিং ছটের মতো কতগুলো আওয়াজ আসায় বিরক্ত হয়ে ফোনটা রেখে দিল ঋষি। ওর মনে সোহিনীকে নিয়ে একটা ভয় ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। দুজনে গত এক সপ্তাহ ধরে একই জায়গায় আছে, অথচ কেউই যেন তার ঠিকানা জানে না। এদিকে এলাকার অবস্থা খারাপ, 3টে গ্রামে জল ঢুকে সব ভেসে গেছে। বেস ক্যাম্পগুলোর অবস্থাও বেশ খারাপ, আর ওখানে ডক্টরদের ত্রাণের জন্য থাকতে বলা হয়েছে। স্যার, 15 নম্বর বেস ক্যাম্পের একজন ডক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অয়ন এসে কথাটা বলতেই ঋষি তড়াক করে লাফিয়ে উঠল। কি বলছিস তুই? হ্যাঁ স্যার, এক্ষুনি আমাদের 12 নম্বর ক্যাম্প থেকে খবর এলো। ওরা জানতো না এমনটা হবে, ওরাই কিছু ডক্টরকে ওই ক্যাম্পে পাঠিয়েছিল, কিন্তু আজ দুপুরের দিকে ওই ক্যাম্পে জল ঢোকে। তারপর সবাইকে কোনো মতে বাঁচানো গেলেও একজন ডক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অয়ন কথাটা বলতেই ঋষির হৃৎপিণ্ডের গতি যেন অস্বাভাবিক হতে শুরু করেছে। শুধু মনে হচ্ছে সোহিনীর যেন কিছু না হয়। একটা অদ্ভুত টান, একটা কিছু হারিয়ে ফেলার ভয় গ্রাস করছে যেন ওর শরীর ওর মনকে। ওদের মেইন ক্যাম্প এটাই, যার যা কিছু দরকার, ওষুধ, ত্রাণ, জামাকাপড়, সুরক্ষা ব্যবস্থা সবটাই ওদের ইনফরমেশন দিতে হয় হেড অফিসে। তারপর সেখান থেকে জিনিস আসলে তা পাঠিয়ে দেওয়া হয় নির্দিষ্ট জায়গায়। কিন্তু ডক্টর বা চিকিৎসার দায়িত্ব সবই তো ওই 12 নম্বর ক্যাম্পে। ঋষি কাঁপা কাঁপা হাতে রিসিভারটা তুলে ডায়াল করলো 12 নম্বর ক্যাম্পের কোড নাম্বার। হ্যালো। 12 নম্বর ক্যাম্প থেকে রিসিভার তুললো একজন। ঘটনাটা ঠিক কি ঘটেছে বলতে পারবে? কাঁপা কাঁপা গলায় প্রশ্নটা করল ঋষি। স্যার, 15 নম্বর বেস ক্যাম্পে আজ সকালের দিকে কিছু বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, তাই আমরা 4 জন জুনিয়র ডক্টরকে পাঠিয়েছিলাম। সব ঠিকই ছিল, কিন্তু একটু দুপুর হতেই হঠাৎ বৃষ্টি শুরু হয় ওই এলাকায়। তারপর হঠাৎই ওই গ্রামের ড্যামটা ভেঙে জল ঢুকতে শুরু করে। ওখানে ডক্টর আর ত্রাণকর্মীরা আগেই আমাদের খবর পাঠিয়েছিল, তাই আমরাও ওখানে মিলিটারি পাঠাই। কিন্তু সবাইকে ফিরিয়ে আনতে পারলে একজন জুনিয়র ডক্টরকে আনা যায়নি, কারণ তখন জলের মাত্রা অনেকটাই বেড়েছে। তবে ওনার একজন বন্ধু আছেন, তার কাছ থেকে জানতে পেরেছি উনি নাকি সবাইকে বাইরে বের করে তবে নিজে বেরোবেন বলেছিলেন। তার নামটা একটু বলতে পারবে? হ্যাঁ স্যার, সোহিনী, ডক্টর সোহিনী গুপ্ত। ওনার বন্ধু তো খুব কান্নাকাটি করছে। আমরা ওখানে আবার যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যা অবস্থা কি জানি কি হবে। ঋষির বুকটা ধক করে উঠল। আইডি কার্ডে লেখা নামটা এখনো জল করছে ওর চোখের সামনে, সোহিনী গুপ্ত। বেশ অনেকক্ষণ ঋষির সাড়া না পাওয়ায় ওপাশ থেকে ছেলেটি আবার ডেকে উঠল।
স্যার, স্যার, আমিও যাব তোমাদের সাথে। এক্স্যাক্ট লোকেশনটা বলো। ফোনের রিসিভারটা নামিয়ে রাখলো ঋষি। চট করে রেইনকোটটা গায়ে চাপিয়ে অয়নকে বলে বেরিয়ে পড়ল। ক্যাম্পে এখন সবাই ব্যস্ত কোনো না কোনো কাজে। গাড়ি চলছে মাঝারি গতিতে, ইচ্ছে থাকলেও জোরে চালানোর উপায় নেই। রাস্তা কাদা জলে ভর্তি, পিচ্ছিল হয়ে আছে পুরো। তার উপর সরু মাটি আর পাথরের রাস্তা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাইরে এখন হাওয়া দিচ্ছে শোঁ শোঁ করে। এখান থেকে 15 নম্বর বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। ছেলেটা যে জায়গাটার কথা বলেছিল সেখানে যেতে হলে 12 নম্বর মিলিটারি ক্যাম্পে গাড়ি রেখে তারপর বাকিটা পথ হেঁটে যেতে হবে। 12 নম্বর ক্যাম্পের কাছে পৌঁছতেই ঈশিতা কাঁদতে কাঁদতে ঋষির কাছে ছুটে এলো। ঋষি কোনোদিন ঈশিতাকে দেখেনি, তাই ও ওকে না চিনলেও ঈশিতা ঋষিকে ঠিক চেনে। একটা অচেনা মেয়েকে এমন অতর্কিতে ঝাঁপিয়ে পড়তে দেখে ঋষি অবাক হয়ে বলে ওঠে, আপনি কে ম্যাডাম? আপনি সোহিনীকে চেনেন তো? আমি ওর বন্ধু হই। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। প্লিজ স্যার, সোহিনীকে ফিরিয়ে আনুন। এরা সবাই বলছে ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকিমাকে আমি কি বলবো এবার? মেয়েটা খুব জেদি। কাকিমা আসতে বারণ করেছিল, কিন্তু ও শোনেনি। প্লিজ স্যার, কিছু করুন। ঈশিতার কাতরভাবে বলা কথাগুলোর পর কি উত্তর দেওয়া উচিত জানে না ঋষি। শুধু আমরা দেখছি বলে বেরিয়ে এলো সেখান থেকে। ঋষি সরু রাস্তা পথে হেঁটে যাচ্ছে 15 নম্বর বেস ক্যাম্পের দিকে। একদিকে ঘন বাঁশঝাড় আর অন্যদিকে জলে ভরা গ্রাম। সাথে ওর একজন কলিগ, নাম সুমন্ত। দুজনের হাতেই টর্চ। সন্ধে নেমেছে একটু আগে, কিন্তু এদিকে আলোর একটা ব্যবস্থা না থাকায় ঘন অন্ধকারে ঢেকেছে সারা পথ। ওয়াকিটকিতে কথা বলে চলেছে ঋষি ওখানে উপস্থিত মিলিটারিদের সাথে। স্যার, আমরা এখানে কিছু পেয়েছি। ওয়াকিটকিতে আসা কথাটা শোনা মাত্রই সজাগ হয়ে উঠল ঋষির মন। কি পেয়েছো? ঋষির কথা ওদিকে পৌঁছলো কিনা জানে না ঋষি, কিন্তু ওপাশ থেকে ওদের কথাগুলো কানে আসতে লাগলো। Someone's here. Is she a lady? Maybe. Please go and rescue her. ওয়াকিটকির কথাগুলো শোনা মাত্রই ঋষি সুমন্তকে বলল, সুমন্ত, কুইক, তাড়াতাড়ি চলো। ঋষিরা যখন ওখানে পৌঁছলো তখন সবই বাকিরা একটা মেয়েকে মাটিতে নামিয়েছে জল থেকে তুলে। ভেজা চুড়িদার, কাঁদা মাখা সারাটা শরীর, মুখে লেপটানো ভেজা চুলগুলো সরিয়ে দিতেই আটকে উঠল ঋষি। সোহিনী! গলার কাছে হাত দিয়ে পালস চেক করতেই মৃদু স্পন্দন পেল। সাথে সাথেই ওকে কোলে তুলে নিল ঋষি। হাঁটতে শুরু করলো সামনে। মুখে শুধু তখন ওর একটাই কথা, কুইক, ফাস্ট, হসপিটালে নিয়ে যেতে হবে। কেউ এসো আমার সাথে, ক্রিটিক্যাল অবস্থা। আশেপাশের সবাই দাঁড়িয়ে শুধু ঋষির কাণ্ড দেখছে। সবার কাছে পরিচিত ঋষি আজ এক নিমেষেই অচেনা হয়ে গেছে। যে মেয়েদের থেকে শতহস্ত দূরে থাকে, আজ কিনা সেই একজন অচেনা মেয়ের জন্য এত দূর থেকে ছুটে এলো। এতটা আতঙ্কিত সেই মেয়েটাকে নিয়ে। অচেনা? সত্যি কি অচেনা ওর কাছে সোহিনী? এ কোন এক অদৃশ্য বাঁধনে জড়িয়ে পড়েছে ও সোহিনীর সাথে। চলন্ত গাড়ির পেছনের সিটে বসে সোহিনীর মুখটার দিকে তাকালো ঋষি। ওর কোলের ওপর সোহিনীর মাথাটা রাখা। অন্য একটা হাতে ধরা আছে সোহিনীর ডান হাত। ওর মাথায় হাত বুলিয়ে দিল ঋষি। গাড়ি তখন ছুটে চলেছে হসপিটালের রাস্তায়। প্রায় 3.5 ঘন্টা পর জ্ঞান ফিরল সোহিনীর। অনেকটা জল পেটে চলে গিয়েছিল, সবটা ওয়াশ করে বের করতে হয়েছে। এই 3.5 ঘন্টা ঋষি শুধুই অস্থিরতায় কাটিয়েছে। সুমন্ত তো অবাক হয়ে দেখছিল ঋষিকে। শেষমেশ জিজ্ঞেস করেই বসল, স্যার,
উনি কি আপনার কেউ হয়? জানি না সুমন্ত, এর সঠিক উত্তর আমার কাছেও নেই। ঋষি ম্লান তাকিয়ে কথাটা বলেছিল। এই যে ডক্টর সাহেবা, তোমার হাজব্যান্ড কিন্তু তোমাকে খুব ভালোবাসে। সোহিনীর জ্ঞান ফিরতেই ডক্টর ওকে কথাটা বলে মৃদু হাসল। আমার হাজবেন্ড? কিন্তু সোহিনীর কথাটা শেষ হওয়ার আগেই ডক্টর বলে উঠলেন, হ্যাঁ, ওই যে যিনি তোমাকে এখানে নিয়ে এসেছেন, আবার বাইরে দাঁড়িয়ে খুব চিন্তাও করছে। দাঁড়াও, আমি পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে। কথাটা বলেই ডক্টর বাইরে চলে গেলেন। হাজবেন্ড? কথাটা মনে আনতেই লজ্জায় সোহিনীর গাল দুটো লাল হয়ে উঠল। কি সেই মানুষ? দেখতে হচ্ছে তো। সোহিনী উঠে বসার চেষ্টা করতেই দরজা থেকে একজনের উৎকণ্ঠা প্রকাশ পেল। আরে তুমি উঠছো কেন? শুয়ে থাকো, শরীর এখনো তোমার দুর্বল আছে। সোহিনী গলার আওয়াজ শুনে সেদিকে তাকাতেই অবাক হয়ে গেল। আপনি? চোখ দুটো বড় বড় করে সোহিনীকে চেয়ে থাকতে দেখে ঋষির বেশ হাসি পেল। ও হাসি হাসি মুখে বলল, হ্যাঁ আমি। সোহিনী এবার আরো লজ্জায় পড়ে গেছে। ডক্টর তাহলে ঋষিকেই ওর হাজবেন্ড বলছিল। মাথাটা আরো একটু ঝুঁকে গেল ওর সামনে। কান দুটো গরম হয়ে উঠল। ঠোঁট দুটো চেপে ধরে বেডের চাদরটা নিয়ে খুটখুট করতে লাগলো। দুজনের মধ্যেই একটা নিস্তব্ধতা বিরাজ করছে। শেষে ঋষি মুখ খুলল। কেমন আছো? সোহিনী শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। উফ, এত চুপচাপ হয়ে কেন আছো? অন্য সময় তো বকবক করে মাথা খাও। ঋষি যে এই কদিন সোহিনী আর ওর বকবকগুলোকে কিভাবে মিস করেছে তা ওর কথায় স্পষ্ট। সোহিনী মৃদু হাসল। কেন মিস করছিলেন বুঝি? প্রশ্নটা শুনে একটু থতমতই খেল ঋষি। কোনো রকমে তুতলিয়ে বলল, না মানে তেমন কিছু। সোহিনী লাজুক হাসল। ওর যা বোঝার বোঝা হয়ে গেছে। ঋষি বুঝতে পারছে সোহিনীর ওপর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে ও। ঋষি একটু ইতস্তত করেই সোহিনীর বাঁ হাতটা ধরল। এই শোনো, আমি সব সময় তোমার সাথে আছি। কোনো দরকার হলে আমাকে বলবে। আর তুমি এখানে জেদ করে আসতে গেলে কেন? জানো না এই জায়গাটা কতটা বিপজ্জনক? আপনি এটা কি করে জানলেন? সোহিনী অবাক চোখে তাকালো। তোমার বন্ধু ঈশিতা, ওর সাথে দেখা হয়েছিল। মেয়েটা খুব কাঁদছিল তোমার জন্য। কোথায় ও? আমি যাব ওর কাছে। কেন এলো না আমার সাথে দেখা করতে? বন্ধুর প্রতি অভিযোগ শুনে ঋষি সামান্য হাসল। ওকে খবর দিয়ে দিয়েছি, কিন্তু এখন ওখানের পরিস্থিতি তো খুব খারাপ, তাই কোনো ডক্টরকে মনে হয় না আসতে দেবে। তাহলে আমাকে নিয়ে চলুন। এখানে আমি থাকবো না, ওখানেই যাব। আমি একজন ডক্টর। এই একদম না, তুমি কোথাও যাবে না। আমার কোয়ার্টারেই তুমি থাকবে, কারণ এরপর যদি তুমি হারিয়ে যাও তাহলে কিন্তু আমি আর খুঁজে আনতে পারবো না, বলে দিলাম। ধুর! ঋষির কথা শুনে সোহিনী মুখ ঘুরিয়ে ঠোঁট ফুলিয়ে বসে থাকলো। মান অভিমানের পালা মিটল তাহলে। এতক্ষণ তো দেখতে না পেয়ে ছটফট করছিল। ডক্টরের কথা শুনে ঋষি উঠে দাঁড়ালো। তা বলছো নাকি? ডক্টর ঋষির কানের সামনে এসে বললে ঋষি অবাক হয়ে ওনার দিকে তাকায়। আর ভালোবাসো যে বলে দাও। আমি তো প্রথমে ভেবেছিলাম তোমরা বিবাহিত। তোমাকে ওর হাজবেন্ড বলাতে মেয়েটা লজ্জা পেয়েছে।
তারপর তো বাইরে তোমার বন্ধুটা বলল যে তোমরা অবিবাহিত, তাই বলছি বলে দাও। ঋষি একবার সোহিনীর দিকে তাকিয়ে দেখে ও এখনো মুখ ঘুরিয়ে রাগ করে বসে আছে। ঋষি একবার ঘাড়ে হাত দিয়ে ঠোঁটে মৃদু হাসি নিয়ে ডক্টরের দিকে তাকিয়ে মাথা নাড়ে। সোহিনী মুখটা বাংলার 5 করে ঋষির কোয়ার্টারে বসে আছে। বাইরে এই সাত সকালেই আকাশ কালো করে এসেছে, দেখে মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। ঘুম থেকে উঠে এমন একটা দৃশ্য ওর মুডটা পুরো চটকে দিয়েছে। কোথায় ভেবেছিল ঋষিকে আজ একটু বুঝিয়ে সুঝিয়ে ক্যাম্পে যাবে, কিন্তু তা বোধহয় এই হতচ্ছাড়া বৃষ্টিটা আর হতে দিচ্ছে না। গত 2 দিন ধরে প্রায় বন্দিদশার মতোই জীবন কাটাচ্ছে ও। সকাল বিকাল আর সন্ধে এই 3টে সময় ঋষি এসে ওর সাথে দেখা করে খাবার দিয়ে যায়, আর বাকি সময়টা ক্যাম্পেই কাটায়। ধুর ধুর, ভালো লাগে না। কোথায় বললাম একটু ঈশিতাকেও নিয়ে আসুন, তা নয়, অমনি মুখ ঘুরিয়ে চলে গেল। আমার একেবারে কি যেন হয়েছে, এমনভাবে আটকে রেখেছে আমাকে। সোহিনী বালিশের তলা থেকে ফোনটা বের করতে দেখলো টাওয়ার নেই। মুডটা আরো বিগড়ে গেল। ঋষির এই কোয়ার্টারে ছোট্ট 2টো ঘর, একটা রান্নাঘর, একটা বারান্দা আর 2টো বাথরুমের ব্যবস্থা আছে। হালকা ছিমছামের মধ্যে বেশ সুন্দর সাজানো। সোহিনী এসেই বারান্দা দেওয়া ঘরটা পছন্দ করেছে, তাই ও সেটাই দখল করেছে। একটা অফিস আওয়ার্স ফুলের গাছ আছে বারান্দার টবে। সোহিনীর চুলটা কোনো রকমে আটকে বারান্দায় গেল। ওর রোজের নিয়ম ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া। গাছটা খুব প্রিয় ওর। গুনগুন করে গান গাইতে গাইতে পাশে রাখা ফুটো বোতলটা তুলে নিল। এটাও নিজের টেকে, বাড়িতেও তাই করে ও। বোতলগুলোর মুখের ছিপিটা ফুটো করে তাতে করে জল দেয় গাছগুলোতে। মনেতে তোমার নামেতে উড়লে কি সারা, গানে গানে চুপি সারে খুঁজছি দিশেহারা, तेरे इश्क में जो फिसल गए तो दिल हुआ बंजारा जरा, बेमनेते तुम्हार नामेते কফির কাপ 2টো নিয়ে ঋষি সোহিনীর ঘরে ঢুকে দেখে মেয়ে ঘরে নেই, নিশ্চয়ই বারান্দায়। ঋষি যে ভোরের দিকে বাড়ি ফিরেছে এটাও নিশ্চয়ই জানে না ও। একবারও তো বাইরেই বের হয়নি ওর ঘর ছেড়ে, জানবে কি করে। কফি কাপ 2টো নিয়ে বারান্দায় এলো ঋষি। গাছে জল দিচ্ছে মেয়েটা। ও তো এখানে থাকেও না সব সময়, গাছটাও অনাদরে পড়ে থাকে। ওই বৃষ্টি হলে 2-4 ফোঁটা যা জল পায়। এই 2 দিনে গাছটা সোহিনীর হাতে যেন প্রাণ পেয়েছে। হালকা হেসে বারান্দার ছোট্ট টেবিলটার উপর কাপ 2টো রাখলো ও। গুড মর্নিং, ঘুম ভালো হয়েছে তো? সোহিনী একবার মুখ ঘুরিয়ে দেখে, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কখন এলেন? এই তো ভোরের দিকে। তা গাছে কুঁড়ি এলো? 3টে এসেছে, কাল পরশুই ফুটে যাবে। কফি এনেছি, ফ্রেশ হয়ে খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। সোহিনী শুধু মাথা নাড়ল। ঋষি বুঝল যে মেয়ের রাগ হয়েছে। রাগ করেছো আমার ওপর? আপনি আমার কে হন যে রাগ করব আপনার ওপর? রাগ তো মানুষ নিজের লোকেদের ওপর করে, তাই না? নিজের লোক নই বলছো? আপনি যদি নিজের লোক হতেন তাহলে আমার কথাটা একবার হলেও শুনতেন। কবে থেকে বলছি ভালো লাগছে না, আমাকে ক্যাম্পে নিয়ে চলুন, তা না। আরে বাবা, আমার তো কিছু হয়নি, দিব্যি তো আছি, মরে তো যাইনি। ঋষি সোহিনীকে নিজের দিকে ঘুরিয়ে মুখটা চেপে ধরল, চোখে চোখ রেখে বলল, এসব কি বলছো তুমি? একদম মরে যাবার কথা বলবে না তাহলে। সোহিনী ওর ঠোঁট থেকে ঋষির হাতটা সরিয়ে দিল। তাহলে তাহলে কি বলুন? তাহলে তুমি আমায় হারাবে,
সারা জীবনের মতো। ঋষির বলা কথাটার মধ্যে যে কি ছিল তা জানা নেই সোহিনীর। চোখ দুটো আপনি নিচে নেমে এলো ওর। ঋষি সেই একইভাবে তাকিয়ে আছে সোহিনীর দিকে। কেন বলল, কিসের জন্য বললো এই কথাগুলো, সেটা ওরও জানা নেই। সোহিনীর প্রতি তৈরি হওয়া একটা ভালো লাগার অনুভূতি, একটা আকর্ষণ থেকে কি এই কথাটা বলল ও? আর সোহিনীও বা অমন চোখ নামিয়ে নিল কেন? মনের মধ্যে জমাট বাঁধা প্রশ্নগুলো ছেড়ে বেরিয়ে আসতে একটু দূরেই সরে দাঁড়ালো ও। চলে যাওয়ার সময় ঘুরে দাঁড়িয়ে বলল, আজ রাত বা দুপুর কখনোই ফিরতে পারবো না, এখন বেরিয়ে যাচ্ছি। ঘরেও তেমন কিছু নেই, কাপ নুডলস আর কিছু ড্রাই ফ্রুটস আছে, তুমি খেয়ে নিও। সোহিনী মুখ তুলে তাকালো। ওর চোখে জল ছলছল করছে। কেন বারবার কাছে টেনেও দূরে সরিয়ে দেন আপনি? ঋষি কথাটা বলার পর আর একবারও পেছনে ফিরে তাকালো না। যদি তাকাতো তো দেখতে পেত যে সোহিনীর চোখে জল, তাও শুধু ওর জন্য। ঋষি বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ঝেঁপে বৃষ্টি নামলো বাইরে। এতক্ষণে বোধহয় অভিমানে মুখ কালো করেছিল আকাশটা, এখন ঝরে পড়লো সবটা নিয়ে, ঠিক সোহিনীর চোখের জলের মতোই। এখন বেলা 11টা। ঋষি সেই সকাল 7টায় বেরিয়েছে, আর তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো চলছে। আকাশ এখনো অন্ধকার, কিন্তু সোহিনীর মনে মন খারাপের অন্ধকার আর নেই। এই মেয়েটা কেন কে জানে বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারে না। ওর সবসময় মনে হয়, আচ্ছা আমার ভুল, ওরও ভুল, দুজনেই সমান দোষী, ব্যাস মিটে গেল। কিন্তু রাগ আছে 16 আনা। এই যেমন ঠিক এখন সোহিনী রেগে আছে ঋষির উপর, ওর মন খারাপগুলো কনভার্ট হয় রাগে। তাই সকালের মন খারাপ আর খাবারের অবস্থা দেখে মন খারাপ দুটোই রাগে ট্রান্সফার হয়ে গেছে। কয়েকটা কাপ নুডলস আর অনেক খুঁজে একটা চানাচুর বাদাম ঝুরি ভাজার প্যাকেট পেয়েছে ও। এগুলি দিয়েই আজ কাজ চালাতে হবে। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে বেশ আয়েশ করে বিছানার ওপর উঠে বসলো সোহিনী। এবার খাওয়া শুরু করবে, কিন্তু ওর ভয় লাগছে। এই কোয়ার্টারে ও তো একা, বাইরেও বৃষ্টি হচ্ছে মুষলধারে। কোনো বিপদে পড়লে কাকে ডাকবে? আর যদি যদি ভূত আসে তো? কথাটা মনে পড়তেই আশপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে ফ্লাক্স থেকে গরম জলটা নুডলসে ঢেলে দিয়ে চাদরটা টেনে নিয়ে মাথা মুখ পুরোটা ঢেকে বসলো। চোখ দুটো শুধু খোলা রইল। সামনে ফোনটা রয়েছে। হঠাৎই কড়কড় শব্দে বাজ পড়ায় চমকে উঠল সোহিনী। ঘরটা যেন আরো অন্ধকারে ঢেকে গেল। এখানে শহরে ভালো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, ওই গ্যাস লাইটেই চলে। কিন্তু এই কোয়ার্টারে একটা সোলার প্যানেল বসানো আছে। আজ মেঘলা দিন, এই ঘরের টিউবটাও টিম টিম করে চলছে। এই বাজ পড়ার শব্দে সেটাও দুবার জ্বলানেফা করে নিভে গেল। সোহিনী তো রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছে। হঠাৎ বাইরের রান্নাঘর থেকে একটা স্টিলের প্লেট পড়ে যাওয়ার শব্দে ওর কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। চল সোহিনী, একবার গিয়ে দেখে আয়, কোনো চোর ছেঁচোর ঢুকলে মুশকিল। আরে দূর, এই বৃষ্টিতে আবার চোর কোথা থেকে আসবে? বিড়ালও তো হতে পারে, কিন্তু যদি বিড়াল না হয় তখন? তাহলে হাওয়ায় পড়ে গেছে মনে হয়। এমনি রান্নাঘরের জানলাটা আটকাতে ভুলে গেছি, উনি আসলে তো ঝাড়ন খাবো নিশ্চিত। আরে তুই কেন ভয় পাচ্ছিস এত? তুই না একজন ডক্টর। ডক্টর তো কি, ডক্টর বলে কি মাথা কিনে নিয়েছি নাকি? সোহিনী নিজে একা একাই বকে যাচ্ছে। আসলে ওই একটু নিজেকে সাহস জোগানোর চেষ্টা আর কি। কিন্তু এইটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ঘরের দরজায় কিছু একটা আঘাতে খড়খড় শব্দে সোহিনী গলা ছেড়ে চেঁচিয়ে উঠল। ও মা গো, বাঁচাও গো! এখন প্রায় সন্ধ্যা হতে যায়। সোহিনীর ভয়টা একটু কমেছে। তখন অনেক কষ্টে খাবার খেয়ে স্নান সেরে ঘরের বাইরে পা রেখেছিল। পা টিপে টিপে বাইরে এসে দেখেছিল
হাওয়া আর বৃষ্টি মিলে ধ্বংসলীলা চালিয়েছে। সব ওলটপালট অবস্থা, চারিদিকে জলে আর ধুলোয় ভরে আছে। অনেক কষ্টে সেগুলিকে পরিষ্কার করে তবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ও। উফ, তাহলে অন্য কেউ নয়, হাওয়াতে এসব করেছে। বাবারে, শান্তি হলো আমার। কিন্তু সেই দুপুরে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। এমন সুন্দর আবহাওয়ায় কারোর ঘুম না এসে থাকতে পারে? হ্যাঁ, একজনের এমন হয়, সোহিনী ম্যাডামের। ও সারাদিন শুয়ে শুয়ে আবার ভুলভাল চিন্তা করছে। ওই বলে না, ফাঁকা মাথায় যত রাজ্যের উল্টোপাল্টা ভাবনা চিন্তার উদয় হয়, ওরও সেই অবস্থা। আচ্ছা, এই ফ্যানটা যদি আমার মাথার ওপর পড়ে, যদি ঘুমিয়ে গেলে কেউ চুপি চুপি এসে আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়, আচ্ছা বাইরের দরজাটা বন্ধ করলাম তো, যদি ভূতে আমার হাত পা ধরে টানে বা শূন্যে ছুঁড়ে ফেলে দেয়, তখন কি হবে? আচ্ছা মাথার কাছের জানলাটা দিয়ে কেউ হাত বাড়াবে না তো? বারান্দা দিয়ে কেউ ঢুকবে না তো? চাদর চাপা দিয়ে এসব চিন্তা ভাবনা করতে করতে এক সময় তো উল্টে পড়েই যাচ্ছিল বিছানা থেকে। কিন্তু এখনো ঠিক করেছে, একটুও ভয় পাবে না। দরকার হলে সারা সন্ধে রাত জেগে থাকবে। মানে ওই একটু হালকা ভয় ভয় পেলে তখন। ফোনে এখন ফুল চার্জ, কানে হেডফোনটা গুঁজে ডাউনলোড করা সানডে সাসপেন্সের একটা এপিসোড চালিয়ে দিল ফুল ভলিউমে। ঘরটা এখনো পুরোপুরি অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে। কেমন একটা আলো আধারির পরিবেশ সৃষ্টি হয়েছে। বাইরে এখন বৃষ্টি থেমে গিয়ে শোঁ শোঁ করে হাওয়া বইছে। সোহিনী আবার নিজেকে চাদরে মুড়িয়ে নিল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সোহিনী বারান্দা আর ঘরে একবার ভালো করে চোখ বোলায়। তারপর একটা ঢোক গেলে, ধুস, খিদে পেয়েছে। কি যে করি, এই রহস্য রোমাঞ্চগুলো শুনতে গেলেই খিদে পেয়ে যায়। তখন যে কেন পাকা মোমের প্যাকেটগুলো আবার রান্নাঘরে রেখে আসতে গেলাম। সোহিনী চাদরটা সমেত নিচে নামলো। যাই, কি আর হবে, একটা চিপসের প্যাকেট দেখেছিলাম মনে হয়, ওটাই না হয় নিয়ে আসবো। মোমবাতিটা নিয়ে পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে যায় সোহিনী। দুবার কপালে হাত দিয়ে ঠাকুরকে ডেকে কোনো রকমে দরজাটা খোলেও। রান্নাঘরে গিয়ে চিপসের প্যাকেটটা নিয়ে ফেরার সময় জানলার কাছে নিজেরই চাদর চাপা প্রতিবিম্ব দেখে আটকে ওঠেও। ও মা গো, ভূত! ব্যাস এইটুকু বলেই উল্টে চিৎপাটাং হয়ে পড়ল ও। মোমবাতিটাও গেল নিভে। অন্ধকারে দৌড়তে গিয়ে পায়ে চাদর বেঁধে উল্টে পড়ল টেবিলের ওপর, আর মাথাটাও গিয়ে লাগলো সামনের দেওয়ালে। ভয়ে আতঙ্কে শেষমেশ অজ্ঞান হয়ে গেল বেচারি। ঋষি কোয়ার্টারে ঢুকে প্রথমে বেশ কিছুক্ষণ দরজায় নক করল। ও জানে এখানে এখন কারেন্ট নেই, আর সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে তাতে সোলার কারেন্টও থাকবে না বেশিক্ষণ, তাই কলিং বেল বাজানো বৃথা। মিনিট পাঁচেক পরেও যখন কোনো সাড়ে শব্দ এলো না ভেতর থেকে, তখন ও কয়েকবার সোহিনীর নাম নিয়ে ডাকল, কিন্তু তাও সাড়া এলো না। সোহিনী, সোহিনী, মেয়েটা গেল কোথায়? ও, উনি তো আবার ভূতে ভয় পান। ভয়ের চোটে কি যে করে বসে আছে ভিতরে ভগবানই জানে। আমাকে আবার ভূত না ভেবে বসে। উফ, কি কপাল আমার। নিজের মনেই বিড়বিড় করতে করতে পকেট থেকে চাবিটা বের করে দরজাটা খুলল ঋষি। ভেতরের সব ঘর অন্ধকার দেখে নিজেরই কেমন বুকটা ছেদ করে উঠল ওর। এ কি, পুরো অন্ধকার কেন? একটা মোমবাতিও এই মেয়েটা জ্বালায়নি। আবার ওর কিছু হলো না তো? বিভিন্ন রকম চিন্তা ওর মস্তিষ্ককে গ্রাস করছে ধীরে ধীরে। অবশ হয়ে আসছে স্নায়ুগুলো। একবার অনেক কষ্টে ফিরিয়ে এনেছে সোহিনীকে, আবার ওর কিছু হয়ে গেলে বুকের ভেতরটা কেমন যেন একটা করে উঠল ঋষির। অন্ধকারে দুপায়ে এগিয়ে যেতে গিয়ে পায়ে কিছু একটা বেঁধে উল্টে পড়ল।
সাথে সাথেই ব্যথায় কোঁকিয়ে উঠল। উফ মাগো, হাড়গুলো গেল আমার। এই কি রে এখানে? পকেট থেকে বন্ধ হয়ে যাওয়া টর্চটা কয়েকবার বাড়ি মেরে জ্বালালো। নিফু নিফু হয়েও জ্বলে উঠল সেটা। তারপর নিচের দিকে তাক করে আলো ফেলতেই চোখগুলো কপালে ওঠার জোগাড় ঋষির। হে ভগবান, এই মেয়েটার আবার কি হলো? একটু চুপচাপ বসতে পারে না, সারাক্ষণ খালি ছোটাছুটি করে বেড়াচ্ছে। ঋষি মাথাটা দুদিকে নেড়ে টর্চটা টেবিলের ওপর রেখে সোহিনীকে পাঁজা কোলা করে কোলে তুলে নিয়ে ঘরে গিয়ে বিছানায় চাদর চাপা দিয়ে শুয়ে দিল। পরে নিভে যাওয়া মোমবাতিটাও জ্বালিয়ে দিল। পড়ে থাকা চিপসের প্যাকেট আর যেখানে সেখানে ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখে পুরো ব্যাপারটা আন্দাজ করে নিতে বিশেষ অসুবিধা হয় না ঋষির। মুচকি হেসে জায়গার জিনিস জায়গাতে রেখে আবার সোহিনীর ঘরে গিয়ে বসল। চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতেই কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরল সোহিনীর। কিন্তু তারপরই হলো বিপত্তি। হঠাৎ করে বেচারি ঋষিকে ওর সামনে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আবার চাদর সমেত লাফিয়ে নিচে নেমে ভয়ে চেঁচিয়ে ওঠে। এই আপনি কে? এখানে এলেন কি করে? এই দেখুন দেখুন, ঠিক করে বলবেন কিন্তু, না হলে এই বাটিটা ছুঁড়ে মারবো। সোহিনী ওর পাশেই পড়ে থাকা দুপুরের চানাচুর খাওয়া বাটিটা তুলে ধরে। উফ, বললাম না আবার আমাকে ভূত ভেবে বসবে। কি জ্বালা মাইরি, এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করি। মনে মনে কথাগুলো বলে ঋষি টেবিলের ওপরে রাখা মোমবাতিটা একদম মুখের সামনে ধরে ধীরে ধীরে সোহিনীর দিকে এগিয়ে যেতে লাগলো। অন্ধকার ঘরে সামান্য আলোয় কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। বাইরের হাওয়ায় মৃদু কাঁপছে মোমবাতির শিখাটা। আর ঋষির এইভাবে এগিয়ে আসায় মোমবাতির আলো মুখে পড়ায় আরো বেশি অদ্ভুত লাগছে ঋষিকে। সোহিনীর তো এই দেখে হয়েই গেছে। আবার বাড়িটা মাথার ওপর তুলে ধরে কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, আপনি এগিয়ে আসছেন কেন? ঋষি কিচ্ছু না বলে একদম সোহিনীর মুখের কাছে এসে থামে। তারপর বলে, আমি ঋষি, চোখে দেখতে পেয়েছো নাকি আরো সামনে যেতে হবে? সোহিনী ঋষিকে দেখে মনে মনে একটু শান্তি পায়, কিন্তু মুখে কিচ্ছুটি বলে না। ঋষি আবার মৃদু স্বরে বলে ওঠে, ভাগ্যিস আজ তাড়াতাড়ি চলে এসেছিলাম, না হলে তো সারা রাত মনে হয় ওভাবেই পড়ে থাকতে। তা তোমার কোথাও লেগেছে? ঋষির কথাটা শুনে সোহিনী চোখ তুলে ওর দিকে তাকালো। ঋষির চোখের মণিগুলোর মধ্যে মোমের আলো পড়ে জল জল করছে। ওর দৃষ্টিও স্থির সোহিনীর দিকে। সোহিনী কিছু না বলে মুখটা ঘুরিয়ে নিল। বন্ধ থাকা জানলাটা খুলে দিতেই বাইরের ঠান্ডা হাওয়া এক ঝলক ওকে ছুঁয়ে ঘরে ঢুকে পড়ল হুড়মুড়িয়ে। জানলার ভেজা রডগুলো ধরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে চলল নিজের মনে, এখন এসেছে দরদ দেখাতে। সারাত সকাল দুপুর সন্ধে যে আমি একা থাকলাম তার হুঁশ নেই ওনার। সত্য সব। সোহিনী খেয়ালই করেনি ওর ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে ঋষি। ওর লম্বা উড়ে চলা চুলগুলো এসে পড়ছে ঋষির চোখে মুখে। বাইরের বৃষ্টি ভেজা মাটির সাথে সোহিনীর চুলের থেকে আসা মিষ্টি গন্ধ যেন এক মাতাল করা আবেশে জড়িয়ে ধরেছে ওকে ক্রমশ। তাকে ছাড়ানোর ক্ষমতা ওর নেই, কিন্তু ও যে জড়াতে চায় না ওর জীবনের সাথে সোহিনীকে। কথাটা বিদ্যুতের মতো মাথায় আসতেই নিজেকে সেই মাতাল করা আবেশ থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসলো। সোহিনীর দিকে তাকেই পেছোতে শুরু করলো ঋষি। পিছিয়ে যেতে যেতে একসময় দরজায় পিঠ ঠেকলো ওর। ক্ষণিকের জন্য কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থেকে মুখটা ঘুরিয়ে সাথে সাথে ঘর ছেড়ে বেরিয়ে গেল ও। সোহিনী মুখ ঘুরিয়ে শুধু ঋষির চলে যাওয়াটাই দেখতে পেল। সাথে সাথেই শরীর থেকে বেরিয়ে এলো একটা তীব্র দীর্ঘশ্বাস। আকাশের অবস্থা এখন ভালো হলেও বৃষ্টি টিপটিপ করে পড়ছে। এলাকার অবস্থা ভালো না। জলে এখনো ডুবে আছে সবাই রিলিফ ক্যাম্পে আছে। অনেক জায়গা থেকে রিলিফ ফান্ডও আসছে, তাতে একটু হলেও সুবিধা হচ্ছে বাকি দিনের। খাবার, পানীয় জল, ওষুধ, না হলে ডাক্তার থেকে সেনা সবারই অসুবিধে হচ্ছিল। সরকার থেকে ত্রাণও দেরি করে আসছিল। সোহিনী তো ঋষির অনেক বারণ সত্ত্বেও রিলিফ ক্যাম্পে আসছে,
এই নিয়ে দুজনের মধ্যেই একজোট হয়েছে। এসে থেকে এই মেয়েটা ঈশিতার সাথে ঘুরে ঘুরে সবটা দেখছে, সবাইকে একবার করে চেক আপ করছে, বিশেষত বাচ্চাদের কোনো ওষুধ লাগলে তার সাথে সাথেই আনানোর ব্যবস্থা করছে। ঋষি দেখবে না করেও মাঝে মাঝে ফাঁকা পেলে কোনো একটা ছুতো করে এসে সোহিনীকে দেখে যাচ্ছে আর কথা বলার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সোহিনী তো মুখ গোঁজ করে বসে আছে, ও কিছুতেই কথা বলবে না ওই হুকুমুকো হ্যাংলার সাথে। ঈশিতা আর বাকি সবাই তো ওদের দুজনের কীর্তি দেখে মিটি মিটি হাসছে। সোহিনী, তুমি একটু আমার সাথে মেডিসিনের স্টোর রুমে চলো তো, কিছু নতুন স্টক এসেছে, একবার একটু লিস্টের সাথে মিলিয়ে নেওয়া দরকার। চলুন। সোহিনী হাসতে হাসতে ওনার সাথে মেডিসিনের স্টোর রুমের দিকে পা বাড়ালো। আর এসব দেখে একজন তো হাত মুঠো আর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে আর রাগি রাগি চোখে সোহিনীকে দেখছে। হাতের ওয়াকিটা সামনের একজন মিলিটারি ছেলেকে দিয়ে দিয়ে ঋষি এগিয়ে চলল ওদের পিছু পিছু। তা তোমার শরীর কেমন আছে এখন সোহিনী? আমি পুরো ফিট আছি, আপনার খবর বলুন। আমিও ভালো আছি। তা যখন ফিটই আছো তাহলে আরো কদিন আগে থেকে এখানে আসতে পারতে তো, তাহলে বাকিরা আরো চিকিৎসার সুযোগ পেত। হ্যাঁ সেটা পারতাম, বাট বাকি ডক্টররা তো ছিলেন, কোনো অসুবিধে তো হয়নি। না হয়নি, আসলে তোমার ওই বান্ধবী ঈশিতা ও খুব মিস করছিল তোমায়। উফ, ঈশিতা নাকি মিস করছিল? কচু করছিল? তার থেকে বল না তুই মিস করছিলি। আর এই মেয়েটাকে দেখো, এসে এসে কথা বলেই চলছে তখন থেকে। ঋষি দাঁত চিপে বিড়বিড়িয়ে বলল, কি যে বলেন না, ও এটা পাগলি, ওর কথা বাদ দিন। আমাকে ধমকাবে, শাসন করবে, আবার মিসও করবে। সোহিনী মুখের সামনে তুড়ি বাজাতেই ওর ঘোর কাটল। কি হলো? আপনি আবার কোথায় হারিয়ে গেলেন? স্টোররুম চলে এসেছে তো, চাবি এনেছেন? আসুন। বলে সোহিনী একটু দ্রুত পায়ে এগিয়ে গেল সেই দিকে। তা মনের মানুষ কেউ আছে নাকি? দরজায় হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে বেশ আস্তেই কথাটা জিজ্ঞেস করলো সোহিনীকে। হ্যাঁ, কিছু বলছেন? সোহিনী হাতে ওষুধের নাম লেখা রেজিস্টারটা নিয়ে নতুন পেটিতে আসা ওষুধগুলো মেলাচ্ছিল। বলছি মনের মানুষ তা আছে। মুচকি হাসে সোহিনী। মনের মানুষ সে তো মনেই থাকে, যার বুঝে নেওয়ার সে ঠিক বুঝে নেয়, আর যদি সে অবুঝ হয় তাহলে আমারই পোড়া কপাল। বলি সোহিনী হো হো করে হেসে ওঠে। আসলে আমি কথা শেষ হওয়ার আগেই ওর পকেটের ফোনটা বেজে উঠল। হেড অফিস থেকে ফোন। ও একবার সোহিনীর দিকে তাকিয়ে থেমে থেমে বলল, সোহিনী তুমি দেখো, আমি একটু কথা বলে আসছি। সোহিনী প্রত্যুত্তরে মাথা নেড়ে একটা মুচকি হাসি দিল। সব ওষুধগুলো ওর নাম সহকারে মিলিয়ে আলাদা আলাদা করে রেখে পেছন করতে সোহিনী কিছুটা চমকে উঠে বুকে হাত দিয়ে পেছনে সরে গেল। চোখ বন্ধ করে কয়েকবার জোরে শ্বাস নিয়ে রাগে ফেটে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার ওপর। এই আপনি মানুষ? এইভাবে কেউ সামনে আসে? বাপরে, আমি আরেকটু হলে হার্ট ফেল করতাম। ঋষি তখনও জ্বলন্ত রাগী চোখে সোহিনীর দিকেই তাকিয়ে আছে। আরে আজব তো, আপনি ওইভাবে তাকিয়ে আছেন কেন? আমায় ভস্ম করার ইচ্ছে আছে নাকি? ঋষি সোহিনীর কথাটা শুনে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যেতে শুরু করলো। সোহিনী এই ব্যাপারটা বুঝতে পেরেও ভ্রু কুঁচকে ঠায় দাঁড়িয়ে রইল ওই একই জায়গায় ঋষির দিকে তাকিয়ে। ঋষি এক হাতে সোহিনীর কোমরটা জড়িয়ে ওকে একদম নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। তুমি বলতে বাধ্য, আর আমি কে হই সেটা আর কিছুদিনের মধ্যেই তুমি বুঝে যাবে।
ঋষির গরম নিঃশ্বাস সোহিনীর মুখের উপর পড়ছে। ঋষির এমন একটা কাণ্ডে সোহিনী হতভম্ব হয়ে ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ওর তো কিছুই মাথায় ঢুকছে না, কি বুঝে যাবে ও? আর ঋষিকে সব কথা বলতে বাধ্যই বা কেন ও? তুমি শুধু আমার, কথাটা যেন মনে থাকে। ঋষি কথাটা বলেই একবার ঠোঁট ছোঁয়ালো সোহিনীর গালে। সোহিনী তো এই ঘটনায় পুরো জমে গেছে। ওর চোখগুলো বেরিয়ে আসবে এবার কোটর থেকে, এমন অবস্থা। ঋষি সোহিনীকে ছেড়ে দিতেই ও দূরে সরে দাঁড়িয়ে মুখ নিচু করে ঠোঁটটা কামড়ে ধরল। তারপর একবার মুখ তুলে ঋষির দিকে তাকে দৌড়ে বেরিয়ে গেল স্টোর রুম। সোহিনী! পেছন থেকে ঋষি চিৎকার করে ডাকলেও ও আরে ঋষি, তুই এখানে? আর সোহিনী কোথায়? আমি তো তোমাকেই ডাকতে এসেছিলাম। আর সোহিনী তো একটু আগেই বেরিয়ে গেল, বললো ওর নাকি হয়ে গেছে। ওর চোখ ছিল ক্যাম্পের গ্রাউন্ডে, যেদিকে সোহিনী গেছে। মেয়েটাকে আঘাত পেলে ওর কথায় ও কি ওর ভালোবাসা স্বীকার করবে? বুঝবে ওর বলা কথার অর্থ? মনে মনে কথাগুলো ভেবে মুখটা নামিয়ে নিল ঋষি। কয়েকবার পলক ফেলে চোখে আসা জলটাকে আটকাতে চেষ্টা করল। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল স্টোর রুম ছেড়ে। মাঝে পেরিয়ে গেছে অনেকগুলো দিন। ঋষি আর সোহিনীর সম্পর্ক কিছুটা বদলেছে। ওই ব্যাপারটার পর থেকে সোহিনী কিছুটা চুপ মেরে গেছে। ঋষি অনেকবার কথা বলার চেষ্টা করেও কোনো লাভ করতে পারেনি। ওদিকে অরূপের সঙ্গে সোহিনীর সম্পর্ক অনেকটা জমে উঠেছে। অরূপ যে সোহিনীকে পছন্দ করতে শুরু করেছে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে ঋষি। কিন্তু সোহিনীর মনের ভাবধারা বোঝার ঊর্ধ্বে। দুজনকে একসাথে হাসতে বা কথা বলতে দেখলে ঋষির হালকা কষ্ট অনুভব হয় বুকের বাঁ পাশটায়, কিন্তু মুখে কিছু বলতেও পারে না। সোহিনীকে বলতে গেলেও ঠিক মুখ দিয়ে কথা বের হয় না। মেয়েটাকে বোঝে নাও কি চায় মেয়েটা। এই তো কদিন আগেও ঠিক করে কথা বলছিল, কিন্তু এখন কিছু বলতে গেলেই এমন ভাবে তাকায় যে ওর কিছু বলার সাহসও হয় না। আচ্ছা, সোহিনী কি বোঝে, নাকি সবকিছু বুঝে না বোঝার ভান করতে থাকে? মনের প্রশ্নটা বেশ কিছুদিন ধরেই করে করে খাচ্ছে ওকে। এদিকে সোহিনীর মনে এক রাশ অভিমান ঘিরে ধরেছে। কেন কেন এই কথাটা আগে বললে কি হতো যে উনি আমাকে ভালোবাসেন? শুধু কষ্ট দেওয়া না আমায়। দাঁড়ান, এবার আপনাকেও আমি বোঝাবো। কথা বলার ফাঁকে ফাঁকেই সোহিনী লক্ষ্য করে ঋষিকে। ঋষি আগের মতোই সেই বারবার দেখে যায় ওকে। সোহিনী সব দেখে কিন্তু কিচ্ছু বলে না। সোহিনী, যাবে তো? চলো, আমি তোমায় ছেড়ে দিচ্ছি। সোহিনীর খুব ইচ্ছে ছিল না, কিন্তু ঋষিকে দেখতে পেয়ে হঠাৎ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ অরূপদা, যাব, চলুন। ঋষির পাশ দিয়ে ওরা দুজন হাসতে হাসতে বেরিয়ে গেল, আর ঋষি সেদিকে একভাবে চেয়ে রইল। আর তারপরেই ছুট লাগালো ওদের পেছনে। ক্যাম্প থেকে ঋষির কোয়ার্টার খুব একটা বেশি দূরে নয়, পায়ে হেঁটে আধ ঘন্টা মতো হবে। অরূপ হয়তো বুঝতে পারেনি ঋষি পেছনে পেছনে আসছে, কিন্তু সোহিনী ঠিক বুঝেছিল। তাই কোয়ার্টারের কাছাকাছি আসা মাত্রই ও বলে উঠল, অরূপদা, বলছিলাম ভেতরে আসুন না। এতটা এলেন কষ্ট করে, চা খেয়ে নয় তারপর যাবেন? না না সোহিনী, আজ থাক, আজ আর যাবো না। খুব ধকল যাচ্ছে, শরীরটা টানছে না, একটু রেস্ট নিলে ভালো লাগবে। আরে আপনি তো... সোহিনীর মুখের কথা মুখে রয়ে গেল। পেছন থেকে ঋষি বলে উঠল, অরূপদা যখন যেতে চাইছে না তখন থাক না, জোর করার কি দরকার? আর আমার কোয়ার্টারে অরূপদা আগেও এসেছে কি, তাই তো? তুমি রেস্ট নাও, যাও, পরে একদিন না হয় চুটিয়ে গল্প করা যাবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আজ আসি, চললাম ভাই, আসি সোহিনী। অরূপদা চলে যেতেই সোহিনী আর চোখে তাকালো ঋষির দিকে। ঋষি তখন দাঁতে দাঁত চেপে রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু সোহিনী ওকে ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল।
নিজের ঘরে এসে হাতে থাকা অ্যাপ্রনটা বিছানার উপর রাখতেই ঋষি ওর কুনুইয়ের কাজটা শক্ত করে ধরে এক ঝটকায় নিজের কাছে নিয়ে এলো। ছাড়ুন, ছাড়ুন, আমার হাতে লাগছে। এগুলো কি ধরনের অসভ্যতা? সোহিনী গম্ভীর গলায় বলে উঠল, ও এগুলো অসভ্যতা তাই না? তা তোমার অরূপটা খুব সভ্য মানুষ মনে হচ্ছে তাই না? ঋষি দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠল। সোহিনী ঋষির চোখের দিকে তাকিয়ে থাকতে না পেরে মুখটা ঘুরিয়ে দিল। ঋষি আরো শক্ত করে ওর হাতটা ধরে বলে উঠল, তোমার এত কিসের কথা অরূপদার সাথে? হ্যাঁ, কই আমার সাথে তো এইরকম হেসে হেসে কথা বলো না। তাতে আপনার কি? হ্যাঁ, কি মনে করেন কি আপনি নিজেকে? কিছুই না, আমি তোমার হবু স্বামী। আর মনে রেখো, তুমি শুধু আমার। অন্য কেউ যদি তোমার দিকে তাকায় না, তাহলে আমি তাকে এনকাউন্টার করব। ঋষি কথাগুলো বলেই গটগট করে সেখান থেকে বেরিয়ে গেল। এই শুনুন, আমি আপনাকে বিয়ে করব না, আর যদি বেশি বাড়াবাড়ি করেন না তাহলে গায়ে বিচুটি পাতা ঘষে দেব বলে দিলাম। সোহিনী ধরে উঠল, সে তো তখনই দেখা যাবে মিস সোহিনী। ঋষি মৃদু হাস্য শুনে বাইরে থেকে চেঁচিয়ে বলল। ঘরের মধ্যে চোরকি পাক খাচ্ছে সোহিনী, আর সমানে বিড়বিড় করে বলে চলেছে। কি মনে করে কি নিজেকে? আবার বলে নাকি হবু স্বামী। সাহস দেখো শুধু। এই এক মিনিট, মানেটা কি? ওর সাথে আমার বিয়ে? ইম্পসিবল। আমি তো করবই না বিয়ে ওই হতচ্ছাড়াটাকে। শুধু কষ্ট দেওয়া আমাকে, তাই না? ফোনের রিংটোনের আওয়াজে সোহিনী পায়চারি বন্ধ করে সেদিকে গেল। মা কলিং। হ্যাঁ মা, বলো। দেখ মা, এতদিন নেটওয়ার্ক ঠিক না থাকার কারণে তোকে ব্যাপারটা পুরো খুলে বলতে পারিনি, জানিস তো। মা প্লিজ দেখো, যা বলার তাড়াতাড়ি বলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। ঠিক আছে, তাহলে সোজাসুজি বলছি। আমি আর তোর বাবা একজনের সাথে তোর বিয়ে ঠিক করেছি। আসলে ব্যাপারটা হলো, ওদের বাড়ি থেকেই তোকে খুব পছন্দ, ওরাই সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলেটাকে আমার আর তোর বাবার খুব পছন্দ হয়েছে। ছেলেটা খুবই ভালো, মিলিটারিতে চাকরি করে। নামটা কি যেন বললো রে? ঋষি। এতক্ষণ মুখ কুঁচকে সোহিনী কথাগুলো শুনলেও শেষের নামটা শুনে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। ওদিকে তখনও মল্লিকা দেবী বলে চলেছেন, দেখ মাম, তোর বিয়ে তোর মতামত না নিয়ে তো আর ঠিক করতে পারি না বল। তাই জানালাম, তোর মতামতটা দিস একটু তাড়াতাড়ি। আসলে ওদের বাড়ি থেকে খুবই তাড়া দিচ্ছে। দেখ মা, প্লিজ না বলিস না। তোর কেরিয়ার নিয়েও কোনো চিন্তা নেই, ওরা তোকে পড়তে দেবে বলেছে। ওরা বলেও গেছে সব কথা। ছেলে বিয়েতে রাজি। এবার শুধু তোর মতামতের অপেক্ষা। না বলিস না প্লিজ। ফোনটা রেখে ঋষি হন হন করে ছুটে গেল ঋষির ঘরের দিকে। দরজা নক না করেই হুড়মুড় করে ঢুকলো ঘরে। কি মনে করেন কি আপনি নিজেকে? এইভাবে হলো না বলে অন্যভাবে আপনি আমায় পেতে চাইছেন? যেই দেখলেন আমি আপনাকে না বলছি, অমনি আপনি আপনার পরিবারকে আমার বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে পাঠালেন। কারণ আপনি খুব ভালো করেই জানেন আমি আমার বাবা মার কথা ফেলি না। সোহিনী এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামল। ঋষি একটা গেঞ্জি আর ট্র্যাকস্যুট পরে কাজ করছিল। ও এমনভাবে সোহিনীকে কথা বলতে দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। সোহিনীর চিৎকারে পুরো ঘরটা কেঁপে উঠেছে। আরে সোহিনী, কি হয়েছে? তুমি এমন কেন বলছো? প্লিজ কাম ডাউন। ঋষি সোহিনীকে শান্ত করতে গেলে ও এক ঝটকায় ঋষির হাতটা সরিয়ে দিল। ডোন্ট টাচ মি। আপনি এগুলো সব জেনে বুঝে করেছেন, যাতে আপনাকে আমি না বললেও মা বাবার কথা শুনে আপনাকে বিয়ে করতে বাধ্য হই। এতটা নিচে কি করে নামতে পারলেন আপনি? কি করে? আপনার বাবা মা নিশ্চয়ই আপনার কথাতেই আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে গেছে, না হলে তো আর অন্য কোনো পথ নেই, তাই না? আচ্ছা, আপনাদের মিলিটারিতে কি এটাই শেখায়? শুনুন মিস্টার,
যে যতই আমাকে জোর করুক, আমি আপনাকে বিয়ে করব না, ব্যাস। সে আপনার বাবা মাই বলুন বা আপনি, কারণ আমি অন্য মেয়েদের মতো নই যারা বড়লোক বাড়ির ছেলে দেখলেই গায়ে ঢলে পড়ে। বরং আমার তো উল্টোটা মনে হয় যে আপনি। সোহিনীর কথা শেষ হওয়ার আগেই ঋষি ঠাস করে এক চর কষালো ওকে। সোহিনী ছলছল চোখে তাকিয়ে আছে ঋষির দিকে। ঋষি ওর দুই কাঁধ শক্ত করে চেপে ধরল। সোহিনীর কাঁধে ঋষির হাতের আঙুল চেপে বসে গেছে। জ্বলন্ত দৃষ্টিতে সোহিনীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চিপে ও বলে উঠল, অনেকক্ষণ আগেই তুমি লিমিট ক্রস করে গেছো, কিন্তু তবু আমি কিচ্ছু বলিনি। তুমি আমার নামে যা ইচ্ছা খুশি বলতে পারো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার মা বাবার সম্বন্ধে বলার অধিকার বা সাহস তোমায় কে দিয়েছে? বলো, কে দিয়েছে? কিছু না জেনে শুনে না একটাও কথা বলবে না। আমার মা বাবা অনেক আগেই তোমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে গেছে, কারণ আমার ভাই বাড়িতে গিয়ে তোমার ব্যাপারে বলেছিল। তখন হসপিটাল থেকে আমার বাড়ির অ্যাড্রেস নিয়ে তোমার মা বাবার সাথে কথা বলে আমার মা বাবা। আমি তখন এতে রাজিও ছিলাম না। আমি মাকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ওরা আমার একটাও কথা শোনেনি। কিন্তু তখন যদি আমি তোমার আসল চেহারা কিরকম তা জানতাম, তাহলে আমি মা বাবাকে একদমই তোমাদের বাড়িতে যেতে দিতাম না। আর এখন তো আমি নিজেই। ঋষি সোহিনীকে একটা আলতো ধাক্কা দিয়ে সরিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে চোখে আসা জলটাকে লুকোতে চাইল। তুমি এখন আসতে পারো। আমি মাকে ফোন করে বারণ করে দেবো এই সম্বন্ধটার ব্যাপারে। আর আমার মা জানে যে তুমি আমার সাথেই আছো, সো কোনো প্রবলেম হবে না। ঋষি কাঁপা গলায় বলল এইটুকু কথা। এই কথাগুলো বলার সময় কথাগুলো কেমন যেন আটকে যাচ্ছিল। সোহিনীর গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। গলাটা ধরে আছে ওর, তাও কোনো রকমে বলল, আই হেট ইউ, আই হেট ইউ, হেট ইউ। আমি আমার মার মতো লাইফ লিড করতে চাই না, যেখানে এতটা কষ্ট আছে, যন্ত্রণা আছে। আমি চাই না এরকম লাইফ লিড করতে। সোহিনী ছুটে বেরিয়ে গিয়ে নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আর ঋষি ওর বলা শেষ কথাগুলোর মানে না বুঝতে পেরে সোহিনীর যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিন্তু ঠিক পর মুহূর্তেই আবার সোহিনীর কিছুক্ষণ আগে বলা কথাগুলো মনে পড়তেই সামনে থাকা ফোনটা তুলে নিল ঋষি। হ্যালো মা, তুমি এই সম্বন্ধটা ভেঙে দাও। বুবাই, এরকম কথা কেন বলছিস তুই? বিয়ে দুজনের মতে হয়, দুজনের ইচ্ছাতে হয়। কাউকে জোর করে বিয়ে করানো যায় না মা। আমি তো রাজি, আমার তো ইচ্ছা আছে, কিন্তু সোহিনী। কিন্তু আমার যে সোহিনীকে খুব পছন্দ। দেখ না, তুই যদি একটু মেয়েটাকে বোঝাতে পারিস। ও তো তোর সঙ্গে আছে বলছিস, প্লিজ একটু দেখ না। ঋষি আর কোনো কথা না বাড়িয়ে এই ফোনটা রেখে দিল। সেই যে সন্ধ্যায় ঋষির সাথে কথা কাটাকাটির পর সোহিনী নিজের ঘরের দরজা বন্ধ করেছে, আর খোলেনি। এখন ঘড়িতে রাত 10টা। বাইরে আবার অঝোরে বৃষ্টি নেমেছে। সোহিনী ব্যালকনিতে দাঁড়িয়ে একভাবে নিষ্পলকে চেয়ে আছে বৃষ্টি ভেজা রাস্তাটার দিকে। বৃষ্টির জল এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে ওকে। ব্যালকনির বৃষ্টি ভেজা রেলিংয়ের ওপর হাত রাখতেই কিছুটা কেঁপে উঠল সোহিনী। দরজায় জোরে জোরে ধাক্কানোর শব্দ শুনেই ঘোর ভাঙল সোহিনীর। ঋষি বাইরে থেকে তখন চিৎকার করে যাচ্ছে, সোহিনী দরজা খোলো, আমি কিন্তু শেষবার বলছি, না হলে কিন্তু আমি দরজা ভাঙবো। বারান্দা থেকে শব্দ শুনতে পেয়ে সোহিনী ধীর পায়ে এগিয়ে এলো দরজার দিকে। ছিটকানিটা খুলে দিতেই হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো ঋষি। সোহিনীকে সামনে পেয়েই বলে উঠল, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? কোনোদিন কি বড় হবে না? কতক্ষণ ধরে ডাকছি, সেই হুঁশ তোমার আছে? সেই কখন দরজা দিয়েছো, আমার বুঝি চিন্তা হয় না? সোহিনী একবার ভেজা চোখে ঋষির দিকে তাকিয়ে কিছু না বলেই আবার ধীর পায়ে এগিয়ে আসলো বারান্দার দিকে। ওর পেছন পেছন আস্তে আস্তেই ঋষি চিৎকার করে বলে উঠল, কি হলোটা কি? আমার কথা কানে যাচ্ছে না, নাকি শুনছো না? সোহিনী কোনো কথা না বলে আবার রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। তারপর মৃদু স্বরে বলে উঠল, ভেজিটেটিভ স্টেট কাকে বলে জানেন? প্রশ্নটা শুনে সপ্রশ্ন দৃষ্টিতে
তাকিয়ে রইল সোহিনীর দিকে। সোহিনী কিছুক্ষণ চুপ করে আবার বলে উঠল, কোমা দু রকমের হয়, ব্রেইন ডেথ আর ভেজিটেটিভ স্টেট। ব্রেইন ডেথ মানে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি বা মস্তিষ্কের কাজ থেমে যাওয়া, আর ভেজিটেটিভ স্টেট হলো মস্তিষ্ক সজাগ থাকলেও কোনো অনুভূতি বা চেতনা থাকে না। কথাগুলো বলার সময় বারবার বুঝে আসছিল সোহিনীর গলা। একটা ঢোক গিলে ও আবার বলতে শুরু করল, আমার বাবা দীপক গুপ্ত একজন মিলিটারি ছিলেন। আমার জন্মের কিছু পরে এই বর্মা বর্ডারে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। সেই সময় সেই দাঙ্গা থামানোর জন্য সরকার কিছু মিলিটারি দল গঠন করে, আর সেই দলের প্রধান ছিল আমার বাবা। একটা সময় ওদের দাঙ্গা থামাতে সরকার অনুমতি দেয় শুট অ্যান্ড সাইডের, অর্থাৎ কেউ যদি এই দাঙ্গায় সক্রিয় অংশ নেয় তাদের থামাতে এই ব্যবস্থা। তেমনি একটা সময় খুব বাড়াবাড়ি হয়, একটা গুলি এসে বাবার ব্রেনে আটকে যায় আর সাথে সাথেই বাবা অজ্ঞান হয়ে যান। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলে দিয়েছিলেন যে অপারেশন করলে রোগী বাঁচবে না। মা সেই শুনে আর অপারেশন করাতে চাননি। আফটার অল প্রিয় মানুষটাকে, ভালোবাসার মানুষটাকে কেই বা হারাতে চায়। তা মায়ের কথা মতো ডক্টরেরা বাবাকে কিছু ওষুধ লিখে দেন আর সম্পূর্ণ রেস্টে থাকতে বলেন। বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, বাড়িতেও ফিরল। আমি মা দুজনেই বাবার যত্ন নিতাম। কিন্তু তার ঠিক 1.5 বছরের মাথায় হঠাৎ বাবার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়। হসপিটালে অ্যাডমিট করা হলে ডক্টর চেক আপ করেন, সিটি স্ক্যানও করেন। উনি বলেন যে ব্রেনে গুলি আটকে থাকার জন্য ওখান থেকে আস্তে আস্তে কার্বন বেরিয়ে মাথার সমস্ত স্নায়ুগুলোতে বিভিন্ন পার্টসে ছড়িয়ে পড়ছে, আর 2-1 দিনের মধ্যেই হয়তো উনি কোমায় চলে যাবেন। তো মায়ের কথা মতো ডাক্তার আগে থেকেই ওনাকে ভর্তি নিয়ে নেন। বাবার চাকরিটা চলে গেছিল অনেক আগেই, অবশ্য ওখান থেকে মাস গেলে কিছু টাকা আসতো, কিন্তু সেই টাকায় তো আর বাবার খরচা, আমার পড়াশোনা, সংসার সব কিছু একসাথে চলতো না। তাই মা অনেক লোকের বাড়িতে গিয়ে রান্না করতেন। তারপর আস্তে আস্তে আরও অনেক বাড়িতে কাজ করতে শুরু করলেন। আমার জন্য টাকা জমাতেন, সাথে বাবার চিকিৎসার জন্য। ডাক্তারের কথা মতোই তার কিছুদিন পরেই বাবা ভেজিটেটিভ স্টেটে চলে যান। তখন আমি মাকে দেখেছি কিভাবে সমস্ত সংসারের কাজগুলো করে, অন্যের বাড়িতে রান্না করে আমাকে স্কুলে পাঠিয়ে বাবার কাছে থাকতেন। তারপর সারাটা দিন, দুপুর, বিকেল বাবার কাছে থেকে আমাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসতেন। তারপর দুজন মিলে খেয়ে আমি পড়তে বসে যেতাম। আমি যতক্ষণ পড়তাম মা সেলাই করতো। অনেক বাড়ি কাজ করার পাশাপাশি মা সেলাইও করতেন, না হলে সংসার চলতো না। তারপর আমার পড়া হয়ে গেলে দুজনে আবার রাতের খাবার খেয়ে মা যেত হসপিটালে বাবার কাছে। সারা রাত থেকে ভোরের দিকে বাড়ি ফিরত। তারপর আমাকে উঠিয়ে পড়তে বসাতো, স্কুলে নিয়ে যেত, আবার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বাবার কাছে থাকতো। আমার জীবনটা বড় অদ্ভুত। সবাই ভাবে যে আমি একজন ডাক্তার, খুব ভালোভাবে মানুষ হয়েছে, কিন্তু না। আজকে যদি আমার মা পাশে না থাকতো, আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। সেই সময়টা মা বাবার পাশে ছিল, আজও আছে। মাকে সেই সময় দেখেছি কষ্ট পেতে, কষ্ট করতে। আমার জীবনে কখনো বাবা মা দুজনের ভালোবাসা একসাথে পাওয়ার সৌভাগ্য হয়নি আমার। জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি, তখন বুঝতাম না। কিন্তু মা নিজের সমস্ত কষ্ট, ক্লান্তি, রাগ, অভিমান, ভালোবাসা সব ভুলে সব সময় পড়ে থাকতো বাবার কাছে, সুখ দুঃখের মনের কথা বলতো। একদিন গেছিলাম, শুনেছিলাম মা সারা দিনের ঘটনা বলছে, আর বাবার চোখ দিয়ে জল গড়িয়ে হাসপাতালের বেডের বালিশ ভিজছে। ভেজা নাকটা টেনে সোহিনী কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করলো, তাই বড্ড ভয় হয়, বড্ড ভয় পাই আমি আমার মায়ের মতো লাইফ লিড করতে চাই না। ওই লাইফে শুধুই কষ্ট। আমি ডাক্তার,
আমাদেরও কোনো ঠিক নেই বাঁচার। তাই আমি চাই আমি যেটুকু সময় বাঁচব আমি যেন আমার ভালোবাসার মানুষটার সঙ্গে সব সময় কাটাতে পারি, থাকতে পারি তার সাথে। তাই তাই ওইভাবে তখন রিয়্যাক্ট করেছিলাম। আই এম সরি। ঋষি কিছু বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে মেয়েটার দিকে। বৃষ্টির ছাঁট ভিজিয়ে দিচ্ছে পুরোটাই, তাও মেয়েটার কোনো হুঁশ নেই। ঋষি ধীর পায়ে এগিয়ে গেল সোহিনীর দিকে, কাঁপা কাঁপা হাতটা তুলে আলতো করে রাখল সোহিনীর কাঁধে। সোহিনী নিজের অনুভূতিটা লুকাতে আকাশের দিকে তাকিয়ে রইল। চোখের কোণ বেয়ে জলের ধারা বৃষ্টির জলের সাথে মিশে বয়ে চলেছে তার নিজের ছন্দে। ঋষি আলতো হাতে সোহিনীকে নিজের দিকে ঘোরালো। ওর চোখেও তখন জমেছে নোনতা জলের বিন্দু। সোহিনী মুখটা ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে নিল। ঋষি ওর কাঁপা হাত দুটো রাখলো সোহিনীর কাঁধে, ধীরে ধীরে তুলল মুখটা। সোহিনীর চোখ তখনও নিচের দিকে। খুব মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো ঋষি, ভালোবাসো আমায়? মুহূর্তেই সোহিনীর চোখ দুটো ধাবিত হলো ঋষির দিকে। নিষ্পলক চেয়ে রইল মেয়েটা কিছুক্ষণ, তারপর ভেঙে আসা গলায় বলল, ভয় লাগে। কি ভালোবাসতে? ঋষির আবেগ জড়ানো কণ্ঠস্বর এলোমেলো করে দিল এক মুহূর্তে সোহিনীকে। না গো, তোমাকে হারাতে ভয় লাগে। বলেই চোখ দুটো সরিয়ে নিল ঋষির দিক থেকে। ওই চোখের দিকে তাকিয়ে থাকার ক্ষমতা সোহিনীর নেই। ওই চোখ যে ওর অন্তর অব্দি পড়ে ফেলতে পারে। ঋষি মৃদু মৃদু বলিয়ে চলেছে নিজের আঙুলটা সোহিনীর ভেজা গালে, আর অপলকে দেখছে মেয়েটাকে। একটা নেশা আচ্ছন্নের মতো গ্রাস করেছে ওকে। জাপটে জড়িয়ে ধরলেও সোহিনীকে, মুখটা গুঁজে দিল ওর ঘাড়ে। সোহিনীও নিজের ঠোঁট দুটো চেপে হাত রাখলো ঋষির পিঠে। সোহিনীর ভেজা শরীরে মিশে থাকা কাপড়ের কিছুটা জল শোষণ করলো ঋষির গেঞ্জি আর ট্রাউজার। ছেলেটা তখন সোহিনীর ঘাড়ে মুখ গুজে মৃদু মৃদু গরম নিঃশ্বাস ফেলছে আর বলে চলেছে, তোমায় আমি কষ্ট পেতে দেব না, কোনো দিনও তোমায় আমি কষ্ট পেতে দেব না সোহিনী, কথা দিলাম। উঠে পড়ো সুইট হার্ট, সকাল হয়ে গেছে তো। ঋষি আছোয়া হয়ে সোহিনীর কপালে ঠোঁট ছোঁয়ালো। সোহিনী আলসে করে আরো কুকড়ে জড়িয়ে ধরল ঋষিকে এক হাতে। ঋষি সোহিনীর মুখের উপর পড়া সিল্কি খোলা চুলগুলো সরিয়ে দিয়ে ওর গলায় মুখ গুজল। কয়েকদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়িগুলো সোহিনীর ঘুমের যে ব্যাঘাত ঘটাচ্ছে তা বেশ ভালোভাবেই অনুভব করছে ঋষি। ইচ্ছে করে ঋষি আরো ভালো করে ঘষা দিল ওর ঘাড়ে। ধুর বাবা, সরো না, কাল সারা রাত এমনিতেই তুমি ঘুমোতে দাওনি। ঘুম জড়িয়ে আসা কণ্ঠস্বরে সোহিনী বলে উঠল, আচ্ছা, তো আমি ঘুমাতে দিইনি, তুমি যেন আমায় খুব ঘুমাতে দিয়েছো। কথাটা শোনা মাত্রই সোহিনীর চোখ দুটো খুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ঋষির দিকে। ধ্যাত, বড্ড অসভ্য হয়েছ। সোহিনী কাল রাতের কথা মনে করেই আলতো হেসে ঋষির বুকে চাপড় মেরে মুখ লুকোলো চাদরে। ও, আমি অসভ্য? তাহলে কাল ওটা কি ছিল? কি ছিল ওটা? বলতে বলতে ঋষি আবার মুখ গুজল সোহিনীর ঘাড়ে। ওদের বিয়ের সবে 2 মাস হয়েছে, ধুমধাম করে বিয়ে হয়েছে ওদের। নিজেরা নিজেদের মনের কথা একে অপরের কাছে স্বীকার করার পর আর বেশি দেরি করেনি দুবারের লোক 4 হাত এক করতে। বৌদি ভাই, দাদা ভাই, বৌদি ভাই, ও দাদা ভাই, দাদা ভাই, এ বৌদি ভাই। বাইরে থেকে সোহম দরজা ধাক্কা দিচ্ছে আর চিৎকার করে ডাকছে। সোহমের চেঁচানি শুনে সোহিনীর ঘুম ছুটে গেছে ততক্ষণে। ও আলতো করে ধাক্কা দিয়ে ঋষিকে সরিয়ে দিয়ে জামাটা ঠিক করে উঠে পড়ল, কিন্তু দরজা খুলতে যাওয়ার আগেই হাতে টান পড়ল, আর সাথে সাথেই ও এসে পড়ল ঋষির বুকে। ঋষি ওর কোমরটা চেপে ধরে মুখটা তুলে অভিমানী সুরে বলে উঠল, এই এই, আমার জিনিসটা আমায় না দিয়ে কোথায় পালাচ্ছ?
প্লিজ রি, প্লিজ ছাড়ো, পরে দেব, দেখো ভাই ডাকছে। সোহিনী ঋষির হাত থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। ধুর, তুমি বাদ দাও ওর কথা, ওর তো সারাক্ষণই আমাদের প্রেমে ব্যাগড়া দেওয়া স্বভাব। তখনও বাইরে থেকে সোহম চেঁচিয়ে চলেছে। এবার সোহিনী কিছু বলে ওঠার আগে ঋষি বলে উঠল, তোর বৌদি ভাই এখন একটু ব্যস্ত আছে, পরে যাচ্ছে। সোহিনী কথাটা শুনেই বড় বড় চোখ করে তাকালো। এই, এটা কি হলো? আমি আমার জিনিস পেয়ে গেলে আর এই জিনিসটা করতাম না। ঋষির সোজা সাপটা উত্তর। উফ, তুমি না সত্যি বাবা। কথাটা অসম্পূর্ণ রেখেই সোহিনী আলতো করে ছুঁয়ে দিল নিজের ঠোঁটটা ঋষির ঠোঁটে, কিন্তু ঋষি সুযোগ বুঝেই চেপে ধরল ঠোঁট দুটো। কপালে কপাল রেখে চোখ বুজে রয়েছে ওরা। সেই অবস্থাতেই ঋষি ফিসফিসিয়ে বলল, এখন রাগ করছো তো সোহা? পরে যখন আমি থাকবো না তখন দেখবে, খুব মিস করবে এসব। মুহূর্তের মধ্যেই চোখ খুলে ছিটকে দূরে সরে গেল সোহিনী। দু চোখ ভর্তি জল। মানুষটা কেউ কি একটুও বোঝে না? এতটা লাইফ রিস্ক নিয়ে সব কাজ করে, তার উপর এই সকালে এমন কথা বলল। যেসব কাজে জীবনের ঝুঁকি আছে সেসব কাজে অন্যদের না পাঠিয়ে নিজে যায়। বেশিরভাগই বাড়ির বাইরে থাকে, তাও এমন কথা কেন বলে মানুষটা? জানে তো সে যে ও ভয় পায় এসবে। ঋষি সোহিনীর জলে ভরা চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ বিহ্বল হয়ে বসে রইল। ও বুঝতে পারল ঠিক কি বলেছে তখন। সোহা, আই এম সরি, আমি আসলে ওই কথাটা বলতে চাইনি। সোহা প্লিজ, সোহা। এক বুক অভিমান চেপে রেখেই সোহিনী ছুটে চলে গেল ঘরের বাইরে। কি করে কাটলো? আরে বাবা, একটু দেখে কাজ করবে তো। সোহিনী তনুজা দেবীর কেটে যাওয়া পায়ের বুড়ো আঙুলে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। বেশ অনেকটাই কেটে গেছে হাত দাঁতে। ভাই, ফ্রিজ থেকে টিটেনাসের শিশিটা নিয়ে আয় তো, দেখবি ওপরের তাকে আছে। আরে এত ব্যস্ত কেন হচ্ছিস? কিছুই তো হয়নি। তনুজা দেবী কথাটা বলে সোহিনীর দিকে তাকিয়ে দেখলো ও কটমট করে ওনার দিকে তাকিয়ে আছে। না মানে, তুই যা ভালো বুঝিস কর। একটু চুপসে গিয়ে স্বামীর দিকে তাকালেন উনি। দেবেশবাবু তখন মুচকি হাসছেন। ভাই কি কলেজে বেরিয়ে গেছে? ঋষি ডাইনিং এর চেয়ারে বসতে গিয়ে বলল, হ্যাঁ, বেশ অনেকক্ষণ আগেই বাবাই বেরিয়েছে। দেবেশবাবু রুটির টুকরোটা মুখে পড়ে বললেন। সোহিনী ঋষির সামনে খাবারের প্লেটটা রাখা মাত্রই ঋষি বলে উঠল, এ কি সোহা, তুমি রেডি হওনি? যাবে না হসপিটালে? আরে দেখো না, মায়ের পাটা কেটে গেছে, তাই বাড়িতেই থাকবো আমি আজ। কথাটা বলেই সোহিনী দ্রুত পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। তাহলে তোমার ক্লাস? ঋষি একটু চেঁচিয়েই বলল, আমি নোটস নিয়ে নেব ঈশিতার থেকে, তোমাকে অত ভাবতে হবে না। ওপাশ থেকে আবার উত্তর এলো। ধাঁচটা সেই একই। তনুজা দেবী ও দেবেশবাবু একে অপরের দিকে তাকালেন। বুঝলেন কিছু একটা হয়েছে এদের মধ্যে। মা, বাবা, আমি আসছি, ফিরতে আজ রাত হতে পারে। আয়, সাবধানে যাস। দুগ্গা দুগ্গা। তনুজা দেবী কপালে দুহাত জোর করে ঠেকালেন। সোহা, আসছি আমি। সোহিনী শুধু একবার চেয়ে দেখল ঋষিকে, কিছু বলল না। কি হয়েছে রে সোনামা? তনুজা দেবী সোহিনীর পাশে এসে দাঁড়ালেন। কিছু না মা, তুমি আবার এই ব্যথা পানি উঠে এলে কেন? আমি করে দিচ্ছি তো সব। আমার কথাটা এড়িয়ে যেতে চাইছিস? বল না কি হয়েছে। সোহিনীর মাথায় একটা স্নেহের পরশ বুলিয়ে দিলেন তিনি। এবারে ভেঙে পড়ল ও। তোমার ছেলে রোজ দিন উল্টোপাল্টা কথা বলে, আমি যদি না থাকি তখন বুঝবে এইসব। আজও সকালে বলল।
তুমি বলো তো আমার খারাপ লাগে না? ও কিন্তু জানে আমি এসবে ভয় পাই, আর ও যেসব কাজে যায় সেগুলোও খুব রিস্কের, তারপরও এমন কথা বলে। তুমিই বলো, ভালো লাগে আমার এসব শুনতে? সোহিনী ফুপিয়ে কাঁদছে। আচ্ছা, আমি ওকে বকে দেব। এখন তুই কাঁদিস না, ঠান্ডা লেগে যাবে তো। ওফ, ওই দেখো বোকা মেয়ে আবার কাঁদে। আরে কাঁদিস না সোনা মা। তনুজা দেবী সোহিনীকে জড়িয়ে ধরে মাথায় হাত রাখলেন ওর। রাত প্রায় 12:30। ঋষি এখনো বাড়ি ফেরেনি। ওদের বিয়ে হওয়ার পর সোহিনীর জন্যই কলকাতাতেই ওর চাকরিটা ট্রান্সফার করেছিল ও। সোহিনী ওকে এক মুহূর্ত কাজ ছাড়া করতে চায় না, ঠিক তেমনি ঋষিও। ওর বক্তব্য, এমবিবিএস বা এমডি যাই করো, করতে হলে তোমাকে এখান থেকেই করতে হবে। বাইরে বা দূরে তোমায় আমি কোথাও যেতে দেব না সোহারানী। কিন্তু ঋষি যতই চাকরি কলকাতার হেড অফিসে ট্রান্সফার করুক না কেন, যদি কোনো কাজে ওকে ডাকে তাহলে ওকে বাইরে যেতেই হবে। বিশেষত বর্ডার সীমানাগুলোতে কোনো বিশাল হামলা বা সংঘর্ষের উৎপত্তি হলে তবেই ও ডাক পড়ে, কারণ ও কমান্ডো আর বাকি সেনাদের সামাল দিতে ভালো পারে। নিজের ঘাড়ে একটা উষ্ণ ছোঁয়া অনুভব করতেই সোহিনী বুঝল ঋষি এসেছে। হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। সোহিনী ঋষিকে সরিয়ে দিল। ঋষি বুঝল অভিমানের পারদ বেশ চরচর করে বেড়েছে। এই শোনো না। ঋষি এক ঝটকায় সোহিনীকে নিজের কাছে টেনে নিয়ে এলো। নাকে নাক ঘষে আদুরে মৃদু স্বরে বলে উঠল, এখনো রাগ করে আছো? আরে বললাম তো সরি, ওই কথাটা আমি ওইভাবে বলতে চাইনি। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। সোহিনী মুখটা ঘুরিয়ে নিল। না, তুমি মিথ্যে বলছো। আচ্ছা তুমি আমাকে বকো, আমাকে মারো, কিন্তু এভাবে প্লিজ চুপ করে থেকো না। এ যেন এক অন্যায় আবদার। বললাম তো, আমি কে রাগ করার? তোমার ইচ্ছে হয়েছে, তুমি বলেছ। আচ্ছা তাই না? তুমি কে দেখাবো? তুমি কে আমার? এই না, একদম না রি, প্লিজ দেখো, হাত মুখ ধুয়ে এসো, এগোবে না একদম। সোহিনীর কথা মাঝপথেই বন্ধ হয়ে গেল। তখন দুটো ঠোঁট মিশে গেছে দুটো ঠোঁটে। কয়েক মাস পর। যেতেই হবে তোমায়? হ্যাঁ সুইটহার্ট, যেতেই হবে। যাওয়াটা খুব দরকার। আসলে কাশ্মীর বর্ডারে পাক হামলা হয়েছে, পরিস্থিতি খুবই খারাপ, অনেক সেনারা মারা গেছে। আমাকে এবার যেতেই হবে। তাড়াতাড়ি ফিরবে তো? চেষ্টা করব সোনা, খুব করে চেষ্টা করব। সোহিনীর কপালে আর ঠোঁটে নিজের ভালোবাসার পরশ বুলিয়ে সবাইকে বিদায় জানিয়ে ঋষি রওনা হয় কাশ্মীরের দিকে। হেলিপ্যাড থেকে স্পেশাল কপ্টারে করে ওকে যেতে হবে। সাথে থাকবে পাইলট আর একজন সুরক্ষা কর্মী সেনা। আজ ঋষিদের সারা বাড়ি আনন্দে মেতে উঠেছে। শয়ে শয়ে লোক, কথাবার্তা, হই হুল্লোড়, মজা, আনন্দ, নাচ, গান, আলো কি নেই। কিন্তু একজনের মন খারাপ, ভীষণভাবে মন খারাপ। হলুদ রঙের জামদানিটা গায়ে কোনো রকমে জড়িয়ে বিছানার উপর চুপটি করে বসে আছে সোহিনী। গত 9 মাস ধরে ঋষির কোনো খবর নেই, না ফোন না কিছু। কি রে, আজকের দিনেও মন খারাপ করে থাকবি? এত লোকজন, এত কিছু, অন্তত নিজের পুচকুটার কথা তো ভাব। তার জন্য আজকের এই অনুষ্ঠান। তুই যদি খুশি না থাকিস তাহলে সেও যে মুখ গোমরা হবে। হ্যাঁ বৌদি ভাই, এটা কিন্তু ঠিক না। আমার ভাইজি বা ভাইপো যেই আসুক না কেন, সে কিন্তু গোমরা মুখ হলে আমার একদম ভালো লাগবে না। হ্যাঁ, আর বাবুও যখন দেখবে তখন কি ওর ভালো লাগবে? সোহিনী বুঝতে পারছে তিনজন মিলেই ব্যর্থ চেষ্টা করছে ওর মন ভালো করার। ও ফিসফিস করে বলে উঠল, আমার কিছু ভালো লাগছে না মা। এতগুলো মাস হয়ে গেল, কোনো খবর নেই ওর। সোহিনীর গলাটা বুঝে এলো।
তনুজা দেবীও বা কি বলবেন। উনি মা, খুব চিন্তা হচ্ছে ছেলের জন্য, কিন্তু ওনার কাছেও কোনো খবর নেই। তুই এত চিন্তা করিস না মাম, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন আপাতত সাধের অনুষ্ঠানটা শুরু করতে হবে, তো সময় পেরিয়ে যাচ্ছে। মল্লিকা দেবী মেয়ের পাশে এসে বসলেন। হ্যাঁ, আজকে সোহিনীর সাধ 9 মাসের। 7 মাসে করার নিয়ম থাকলেও সোহিনী সেটা করেনি, অপেক্ষা করেছিল ঋষির জন্য। কিন্তু 9 মাস হয়ে যাওয়ার পরও যখন ঋষি এলো না, তখন বাকিরা আর দেরি করতে চায়নি। এটা তো একটা নিয়মের মধ্যে পড়ে। সেবার ঋষি চলে যাওয়ার ঠিক কিছুদিন পরেই সোহিনী প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে। সেই সময় বাড়ির প্রত্যেকটা লোক একদম তুলোয় মুড়ে রেখেছিল ওকে, খুব যত্ন করত, মাটিতে পা পর্যন্ত পড়তে দিত না। দেবেশবাবু নিজে অ্যাপ্লিকেশন দিয়ে সোহিনীর হসপিটালে যাওয়া বন্ধ করেছিলেন। ভিডিও কলিংয়ে ক্লাস করতো সেই সময় বাড়িতে বসেই। ঋষির চিন্তায় ভালো করে খেত না ও। তনুজা দেবী জোর করে খাইয়ে দিতেন। দুশ্চিন্তায় ঘুম না আসলে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন। কম আদর যত্ন ও পায়নি এই সময়টাতে। ঋষি পাশে না থাকলেও প্রত্যেকটা মুহূর্তে সোহিনী অনুভব করেছে ওকে। কিন্তু আজ যেন খুব কাছে পেতে ইচ্ছে করছে ওকে। এই সময়টা সবাই চায় নিজের ভালোবাসার মানুষটা পাশে থাকুক, হাতটা ধরে থাকুক। সোহম ধরে ধরে ওর বৌদি ভাইকে নিচে নিয়ে এলো। সবাই আশীর্বাদ করার পর খেতে বসানো হলো সোহিনীকে। 5 রকম ভাজা, তরকারি, মাছ, মাংস, মিষ্টি, চাটনি, পায়েস সব সুন্দর করে সাজিয়ে থালার চারপাশে রাখা। ডাল দিয়ে ভাত মেখে এক গ্রাস মুখে তুলতেই এক অপূর্ব তৃপ্তিতে ভরে গেল সোহিনীর মনটা। ঠিক এমন সময় বাড়ির বাইরের দরজা থেকে একজন বলে উঠল, মিসেস সোহিনী আছেন? খামা ছেড়ে উঠে দাঁড়ালো সোহিনী। একবার চোখ রাখলো দরজার দিকে। 3-4 জন সেনা কর্মী দাঁড়িয়ে আছে সেখানে। হ্যাঁ আসুন, ও এইখানেই আছে। দেবেশবাবু ভেতরে ডাকলেন ওদের। একজন সেনা এগিয়ে এলো সোহিনীর দিকে, হাতে একটা সেনার ইউনিফর্ম। সোহিনী অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ম্যাম, এগুলো আপনার জন্য। সেই লোকটা ইউনিফর্মটা সোহিনীর হাতে দিয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ালো। সোহিনী সেই দিকে একবার ভালো করে তাকিয়ে দেখল ঋষির ইউনিফর্ম। মুহূর্তের মধ্যেই এক আশঙ্কার ছায়া ঘনীভূত হয়ে এলো ওর মনের মধ্যে। ওর ইউনিফর্ম এখানে? তাহলে ঋষি কোথায়? ওর বলা এই একটা কথায় থেমে গেল ঘরের সমস্ত গুঞ্জন। কি হলো বলুন, ঋষি কোথায়? ও আসেনি আপনাদের সাথে? সোহিনী ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওদের দিকে। আরে কি হলো, চুপ করে আছেন কেন? ম্যাম, আসলে কি? আসলে কি? দেখুন প্লিজ বলুন, চুপ করে থাকবেন না এভাবে। ও তো জানতো আজকের কথাটা, তাই না? আমি তো আপনাদের সেনা ছাউনিতে খবর পাঠিয়েছিলাম যে আজকে আমার সাধের অনুষ্ঠান আছে, ও যেন তার আগে পৌঁছে যায়। কিন্তু ও তো এখনো আসেনি, আপনাদের সাথে আসেনি। তাহলে কি ও পরে আসবে? প্লিজ চুপ করে থাকবেন না, আনসার মি প্লিজ। সোহিনী চেঁচিয়ে উঠল। ওর সারা শরীর থরথর করে কাঁপছে। ঈশানী পাশে দাঁড়ালো ওর। সোহিনী প্লিজ শান্ত হও, তোর উত্তেজিত হওয়া বারণ এই অবস্থায়। এমনিতে তোর হেলথ কন্ডিশন খারাপ, প্লিজ শান্ত হয়ে যাব না আমার। না না ইস্যু, কি কি শান্ত হব আমি? আরে এরা তো কিছু বলছেই না। কোথায় ঋষি? প্লিজ বলতে বলো ওদের, আমার টেনশন হচ্ছে। সোহিনী এক নাগাড়ে কথাগুলো বলার পরই হাঁপাতে শুরু করলো। ওর চোখ মুখ লাল হয়ে গেছে পুরো। অস্বস্তি হচ্ছে গোটা শরীর জুড়ে। ঘাম বেরোচ্ছে ওর শরীর থেকে। ও খামচে ধরলো ইস্যুর কাঁধটা। আর ইউ ওকে সোহিনী? এনি প্রবলেম? বড় বড় করে শ্বাস নিচ্ছে সোহিনী। চোখ দুটো বন্ধ হয়ে আসছে বারবার। দাঁড়াতেও পারছে না ঠিক করে। ও কিছু বলার মতো অবস্থায় নেই। সোহম এসে সোহিনীকে ধরার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ল মাটিতে।
সোহিনী, ও মাই গড, ও সেন্সলেস হয়ে গেছে। পালস রেট কমছে, ইমিডিয়েট হসপিটালে ভর্তি করতে হবে। অবস্থা ক্রিটিক্যাল হচ্ছে আরও। মুহূর্তের মধ্যেই তাড়াতাড়ি সবাই মিলে ওকে ধরে গাড়িতে ওঠালো। ড্রাইভিং সিটে বসে আছে সোহম, পাশে দেবেশবাবু, পেছনে ঈশিতার কোলে মাথা দিয়ে সোহিনী শুয়ে, পাশে তনুজা দেবী আর মল্লিকা দেবী। গাড়ি এগিয়ে চলল দ্রুত হসপিটালের দিকে। মাঝে কেটে গেছে অনেকগুলো ঘন্টা। বিছানায় নির্জীবের মতো পড়ে আছে সোহিনী, মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন। ওর জ্ঞান এখনো ফেরেনি। পাশে ওর হাতটা ধরে বসে আছে ঋষি, ভেজা চোখ, এক দৃষ্টে তাকিয়ে আছে সোহিনীর দিকে। ও বুঝতে পারেনি ওর এই সারপ্রাইজের জন্য সোহিনীর এত বড় ক্ষতি হতে পারে। ইস, ওর তো বোঝা উচিত ছিল। এমনিতেই মেয়েটা ওকে নিয়ে ভয়ে ভয়ে থাকে। ও পেয়েছিল ওর আগত সন্তানের খবর, তাই নিজের ইউনিফর্মটাই অন্যদের হাত দিয়ে পাঠিয়েছিল সোহিনীর কাছে উপহার হিসেবে। কিন্তু সেটার জন্যই এত বড় একটা ভুল হয়ে গেল। পাশের দুটো বেবি ক্রাডেলে দুটো ছোট ছোট ছেলে মেয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে, হাত দুটো মুঠ করা। একজন ছেলে আর একজন মেয়ে, দুজনেই যমজ। ঋষি সোহিনীর হাতটা মাথায় ঠেকিয়ে বসে আছে। কিছু ভালো লাগছে না ওর। মুখটা তুলে একবার মাথায় হাত বোলালো সোহিনীর, আর হাতের পাতায় একটা চুমু দিল। বেশ অনেকক্ষণ পর জ্ঞান ফিরল সোহিনীর। হালকা করে চোখ দুটো খুলে নিজের সামনে ঋষিকে বসে থাকতে দেখে উত্তেজিত হয়ে পড়ল ও। ঋষি বুঝতে পারেনি যে সোহিনীর জ্ঞান ফিরেছে। ও ওই অবস্থায় সোহিনীকে ওইরকম অস্থির হতে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। সোহা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? বলার সাথে সাথেই ইমার্জেন্সি অ্যালার্মটা বাজিয়ে দিল। ডাক্তার এসে চেক করে গেছে, এখন সব নর্মাল আছে। অক্সিজেন মাস্ক, স্যালাইন সব খুলে দিয়ে গেছে। সোহিনী উঠে বসতে চাইলে ঋষি ওকে সাহায্য করল। তুমি তুমি ঠিক আছো তো? সোহিনী ঋষির গালে নিজের হাত রাখল। হ্যাঁ সোনা, আমি ঠিক আছি, কিন্তু তুমি নিজের এটা কি অবস্থা করেছিলে? ঋষির গলায় ধমকের সাথে আতঙ্কের সুর। আমি খুব ভয় পেয়ে গেছিলাম গো, ওরা তো কিছু বলছিল না। সোহিনীর চোখ ছলছল করে উঠল। আচ্ছা আচ্ছা, শান্ত হও সোহা, আমি আছি তো। এই দেখো, আমি আছি আর থাকবো তোমার কাছে। এবার শান্ত হও সোহা। ঋষি সোহিনীকে বুকের মাঝে জড়িয়ে ধরল। ঠিক এমন সময় পাশের ক্রাডেল থেকেই দুটো বাচ্চাই একসাথেই কেঁদে উঠল। যমজ বাচ্চা হওয়ার এটাই গুণ ওদের। ওরা যা করবে সব একই হবে ওদের, হয়তো কিছু সময়ের ব্যবধান থাকবে। সোহিনী অবাক হয়ে সেদিকে একবার তাকালো, তারপর নিজের পেটের দিকে তাকালো, তারপর আবার ঋষির দিকে হাসি মুখে তাকালো। হ্যাঁ সোনা, আমাদের বেবি, ওরা টুইন্স, একটা ছেলে আর একটা মেয়ে। ঋষি মেয়ে বাচ্চাটাকে সোহিনীর কোলে দিল আর ছেলেটাকে নিজে নিল। সোহিনী ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি সুন্দর বড় বড় চোখ, নাক, ঠোঁট, হাতের আঙুলগুলো। ওর যেন মাতৃত্বের এক অন্যরকম সুখ অনুভূত হচ্ছে। নিজের অনুভূতিগুলো কি করে ব্যক্ত করবে সেটাই বুঝতে পারছে না ও হাসছে আবার কাঁদছেও। আরশি মানে আয়না, ও আমার আর তোমার আয়না হবে, মনের আয়না। সোহিনী মেয়ের দিকে তাকিয়ে হাসি মুখে বলে উঠল, রিহান মানে সৌরভ। ও নিজের চেষ্টায় সবাইকে আকর্ষিত করবে, উদ্বুদ্ধ করবে নিজের মতো করে তোলার জন্য। ঋষি বাচ্চাটার কপালে ঠোঁট ছোঁয়ালো, সাথে সাথেই খিলখিল করে হেসে উঠল সে। তার কিছু সেকেন্ড পরে সোহিনীর কোলে থাকা বাচ্চা মেয়েটাও হেসে উঠল, আর ওদের হাসতে দেখে হেসে উঠল ঋষি সোহিনীও। ঋষি রিহানকে এক হাতে জড়িয়ে অন্য হাতে সোহিনী আর আরশিকে জড়িয়ে ধরল। সোহিনীও হাসি মুখে পরম নিশ্চিন্তে চোখ বুঝল নিজের ভালোবাসার মানুষটার বক্ষস্থলে।